মৌলের পর্যাবৃত্ত ধর্ম এবং রাসায়নিক বন্ধন এই অধ্যায়ের মধ্যে আমরা লাস্ট দিন পর্যাবৃত্ত ধর্ম এই অংশটুকু শেষ করেছি। আজকে আমরা পর্যাবৃত্ত ধর্ম এবং রাসায়নিক বন্ধনের সম্পর্কটা জেনে আমরা রাসায়নিক বন্ধনে প্রবেশ করব ইনশাল্লাহ, এবং রাসায়নিক বন্ধনের কিছু বেসিক কনসেপ্ট আমরা এখানে আলোচনা করব, বিশেষ করে সংকরায়ন বা হাইব্রিডাইজেশন। দেখো, মৌলের পর্যাবৃত্ত ধর্ম এবং রাসায়নিক বন্ধনের মধ্যে সম্পর্ক বিষয়টা বলতে আমরা কি বুঝবো। তো রাসায়নিক বন্ধন মানে কি? বন্ধন হলো যে পরমাণুসমূহের মধ্যে ইলেকট্রন ত্যাগ বা গ্রহণ অথবা শেয়ার, তাহলে তিনটা বিষয় করতে পারে। ত্যাগ গ্রহণ এই দুইটা হতে পারে, আবার শেয়ার হতে পারে অনেক ক্ষেত্রে। নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাসের মতো অধিক স্থায়ী ইলেকট্রন বিন্যাস লাভের জন্য অনুগঠন করে। আমরা রাসায়নিক বন্ধন বলতে কি বুঝবো? আমরা জানি প্রত্যেক পরমাণুর একটা টেন্ডেন্সি থাকে, তারা নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করতে চায়। যে ফ্লোরিন আছে তার ইলেকট্রন বিন্যাস হলো লাস্ট শক্তি স্তরে একটা ইলেকট্রন তার বাড়তি আছে, একটা ইলেকট্রন তার কমতি আছে, হ্যাঁ। তার সর্বশেষ শক্তি স্তরে 2s2 2p5 আছে। এখন সেই সর্বোচ্চ রকমভাবে চাইবে নিয়ন 10 যে ইলেকট্রনটা, যে পরমাণুটা আছে, যে মৌলটা আছে আমাদের, যেটা নিষ্ক্রিয় গ্যাস আমরা বলি নিয়ন, এটা হচ্ছে সর্বশক্তি 2s2 2p6 ফিলাপ আছে, মানে হলো অষ্টক ফিলাপ আছে। এই যে আমাদের এই ফ্লোরিনটা তোমার সর্বোচ্চভাবে চাইবে যে এই নিয়নের মতো ইলেকট্রন বিন্যাসে লাভ করতে, মানে নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাস তার কাছাকাছি যে নিষ্ক্রিয় গ্যাসটা আছে সেই ইলেকট্রন বিন্যাসের মতো তারা অর্জন করতে চাইবে। এই জন্য তারা ইলেকট্রন শেয়ার করতে পারে, এই জন্য তারা ইলেকট্রন গ্রহণ করতে পারে, এই জন্য তারা ইলেকট্রন বর্জন করতে পারে। তাহলে এই তিনটা বিষয় যখন হবে তখন আমরা সেটাকে আস্তে আস্তে রাসায়নিক বন্ধনের দিকে নিয়ে যাব। তো দেখো, আমাদের রাসায়নিক বন্ধন আমরা ছোটোকালে পড়ে আসছি এসএসসির সময়, যে আমরা জানি ধাতুসমূহ কাকে বলে। ধাতু হচ্ছে যারা ইলেকট্রন দান করে, অধাতু কারা? অধাতু হচ্ছে যারা ইলেকট্রন গ্রহণ করে স্বাভাবিকভাবে। গ্রুপ 1, গ্রুপ 2, গ্রুপ 13 এই মৌলগুলোকে স্বাভাবিকভাবে আমরা ধাতু হিসেবে জানি, কারণ গ্রুপ 1-এর লাস্ট শক্তি স্তরে ইলেকট্রন আছে একটা, গ্রুপ 2-এর লাস্ট শক্তি স্তরে ইলেকট্রন আছে দুইটা, গ্রুপ 13-এর লাস্ট শক্তি স্তরে ইলেকট্রন আছে তিনটা। খুব স্বাভাবিকভাবেই তারা যখন অষ্টক ফিল আপ করতে চায়, তারা এই একটা, দুটা, তিনটা ইলেকট্রন যথাক্রমে ত্যাগ করতে চায়। মানে হলো গ্রুপ 1-এর জন্য অষ্টক ফিল আপের জন্য একদম সহজ পদ্ধতি হলো তারা একটা ইলেকট্রনটা ত্যাগ করে দিবে। গ্রুপ 2-এর জন্য সহজ পদ্ধতি হলো তারা দুইটা ইলেকট্রন ত্যাগ করে দিবে। গ্রুপ 13-এর জন্য যে মৌলগুলো আছে এগুলো সহজ পদ্ধতি হলো তারা তিনটা ইলেকট্রন ত্যাগ করে দিবে। এভাবে তারা তোমার ক্যাটায়নে পরিণত হয়। তাহলে এই যে ধাতুসমূহ ক্যাটায়নে পরিণত হয়, সেমভাবে তাদের ত্যাগকৃত ইলেকট্রনটা অধাতুসমূহ গ্রহণ করে। লাইক গ্রুপ 16-এর যে মৌলগুলো আছে তাদের সর্বশক্তিশালী ইলেকট্রন আছে 6টা, তারা খুব সহজে দুইটা ইলেকট্রন গ্রহণ করে 8টা ফিল আপ করে। গ্রুপ 17-এর লাস্টের ইলেকট্রন আছে 7টা, তারা খুব সহজে একটা ইলেকট্রন গ্রহণ করে 8টা ফিল আপ করে। তাহলে এইভাবে দুইটা একটা এই ইলেকট্রনগুলো গ্রহণ করে তারা তোমার অ্যানায়নে পরিণত হয়। তাহলে ধাতুসমূহ ক্যাটায়নে পরিণত হয়, অধাতুসমূহ অ্যানায়নে পরিণত হয়। এই ক্যাটায়ন অ্যানায়ন একটা স্থির বৈদ্যুতিক রাসায়নিক বল দ্বারা আবদ্ধ থাকে, যেটাকে আমরা বলবো আয়নিক বন্ধন। তাহলে এই যে ক্যাটায়ন অ্যানায়ন সিস্টেমের মাধ্যমে যে বন্ধন তৈরি হয় তাকে আমরা বলি আয়নিক বন্ধন। তবে অনেক ক্ষেত্রে আমরা দেখব যে কোনো ইলেকট্রন, এই ক্ষেত্রে আমাদের কোনো পরমাণু ইলেকট্রন দান করতে যায় না, কোনো পরমাণু ইলেকট্রন গ্রহণ করতে চায় না। তখন তারা কী করে? ইলেকট্রন শেয়ার করে। দুজনে সমানভাবে যখন শেয়ার করবে তখন তাকে আমরা বলবো সমযোজী বন্ধন। তাকে আমরা কি বলবো? সমযোজী বন্ধন, ঠিক আছে। তো অধাতু অধাতু আমরা সমযোজী বন্ধন দেখে থাকি, ঠিক আছে। অধাতু অধাতু সমযোজী বন্ধন আমরা সচরাচর দেখি। এরপরে আসো যে আমাদের আয়নিক বন্ধনের সংখ্যাটা যদি আমরা পড়ি, তাহলে আয়নিক বন্ধন হবে ধাতু এবং অধাতুর মধ্যে। আয়নিক বন্ধন কি বলবা? আয়নিক বন্ধন হবে ধাতু প্লাস অধাতুর মধ্যে। আর অধাতু অধাতু হবে তোমার সমযোজী বন্ধন। এছাড়াও আমরা ধাতু ধাতু দেখবো যে ধাতব বন্ধন, বুঝে গেছে? তাহলে আয়নিক বন্ধন কাকে বলবা? ধাতু অধাতু পরমাণু যোজ্যতা স্তরে ইলেকট্রন প্রদান এবং গ্রহণের মাধ্যমে নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাসের মতো অধিক স্থায়ী ইলেকট্রন বিন্যাস অর্জন করে যথাক্রমে ধনাত্মক আয়ন এবং ঋণাত্মক আয়ন সৃষ্টি সহকারে তড়িৎযোজী বন্ধন বা একে আয়নিক বন্ধন বলে থাকি আমরা, ঠিক আছে। এরপর আসো যে আমাদের এখানে এই কথাবার্তাগুলোয় বলা হয়েছে গ্রুপ 1-এর যে মৌলগুলো আছে তাদেরকে আমরা কি বলি? ক্ষারধাতু বলি না? এবং এদের আয়নীকরণ শক্তি সবচেয়ে কম। হোয়াই? কারণ তাদের লাস্ট শক্তি স্তরে একটা ইলেকট্রন আছে গ্রুপ 1-এর মৌলগুলোতে। তাহলে তাদের ইলেকট্রনটা ত্যাগ করে নেওয়া খুব সহজ না, ইলেকট্রনটা ছেড়ে দেওয়া খুব সহজ না, এই জন্য আয়নীকরণ শক্তি সবচেয়ে কম, তাই তারা ক্যাটায়নে পরিণত হয়। আর যেটা তোমার গ্রুপ 17-এর আছে, এদের ইলেকট্রন আসক্তি সবচেয়ে বেশি। এদের ইলেকট্রন আসক্তি সবচেয়ে বেশি, কারণ একটা ইলেকট্রন গ্রহণ করতে পারলেই তো কাজ শেষ। ওইটা তাদের ইলেকট্রন আসক্তি বেশি হওয়ায় তোমরা খুব সহজে তারা ইলেকট্রন গ্রহণ করতে পারে। তো এই জন্য আমরা গ্রুপ 1-এর মৌলসমূহকে আমরা ক্যাটায়ন হিসেবে পাই, গ্রুপ 17-এর মৌলসমূহকে আমরা অ্যানায়ন হিসেবে পাই, ঠিক আছে। আচ্ছা, সোডিয়াম ক্লোরাইডের মধ্যে এখানে একটা বন্ধন দেখানো হয়েছে। সোডিয়াম তার সর্বশেষ শক্তি স্তরে একটা ইলেকট্রনটা ত্যাগ করে দিবে। ক্লোরিনের মধ্যে সর্বশেষ শক্তি স্তরে আগে 7টা ইলেকট্রন ছিল, একটা ইলেকট্রন সে গ্রহণ করে অষ্টক ফিল আপ করবে। এভাবে সোডিয়াম ক্যাটায়ন এবং ক্লোরাইড অ্যানায়ন পরিণত হয়। ক্যাটায়ন এবং অ্যানায়ন তোমার যুক্ত একসাথে হয়ে আয়নিক যৌগ গঠন করে। সেমভাবে আমরা ম্যাগনেসিয়াম এবং অক্সিজেনের মধ্যে ম্যাগনেসিয়াম অক্সাইডটা দেখি। ম্যাগনেসিয়ামের সর্বশক্তি স্তরে দুইটা ইলেকট্রন আছে, সেই দুইটা ইলেকট্রনটা দান করবে। অক্সিজেনের সর্বশক্তি স্তরে দুইটা ইলেকট্রনের স্বল্পতা আছে, সে দুইটা ইলেকট্রন গ্রহণ করবে। এভাবে ক্যাটায়ন এবং অ্যানায়ন পরিণত হয়।
ক্যাটায়ন এবং অ্যানায়ন পরস্পরের সাথে যুক্ত হয়ে তোমার আয়নিক বন্ধন গঠন করে। এগুলো আমরা ছোটোবেলায় পড়ে আসছি। এরপর আসো যে আমরা আয়নিক যৌগের জন্য কিছু ধর্ম পাবো। আয়নিক যৌগের জন্য আমরা যে ধর্মগুলো পাবো তার মধ্যে রয়েছে একটা হচ্ছে দ্রবণীয়তা, এবং দ্রবণীয়তার জন্য একটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে লাইক ডিজলভস লাইক। মানে হলো আয়নিক যৌগগুলো পোলার পানিতে দ্রবীভূত হয়, মানে যে যেমন তার সাথে তেমন। খেয়াল করো, আয়নিক যৌগের মধ্যে আমরা খুব স্বাভাবিক কী দেখবো, একটা ক্যাটায়ন দেখবো, একটা অ্যানায়ন দেখবো, ঠিক আছে? আয়নিক যৌগের মধ্যে আমরা কী দেখবো, একটা ক্যাটায়ন দেখবো, একটা অ্যানায়ন দেখবো। এরপরে আমরা পোলার, হোয়াট ইজ দ্য মিন বাই পোলার? পোলার মানে হচ্ছে যে তোমার আমরা যখন আয়নিক বন্ধন সমযোজী বন্ধন পড়বো তখন দেখবো যে ইলেকট্রনটা শেয়ার হয়। এই শেয়ারকৃত ইলেকট্রন যুগলের মধ্যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের জন্য এখানে পোলারিটি সৃষ্টি হয়। এই পোলারিটির জন্য কি হয়, পানির মধ্যে 2 ডেল্টা মাইনাস সৃষ্টি হয় এদিকে, এদিকে ডেল্টা প্লাস সৃষ্টি হয়, এদিকেও ডেল্টা প্লাস সৃষ্টি হয়। তাহলে আলটিমেটলি দেখো এখানে হালকা অ্যানায়ন, এখানে হালকা ক্যাটায়ন, এই যে হালকা ক্যাটায়ন অ্যানায়ন সৃষ্টি হয় না? এখন এই যে তোমার আয়নিক যৌগ যেগুলো আছে, এই আয়নিক যৌগের যে অ্যানায়ন প্রান্তটা আছে, অ্যানায়ন প্রান্তটা এই যে ধনাত্মক প্রান্তের সাথে যুক্ত হবে, এখানে যেটা তোমার ধনাত্মক প্রান্ত, এখানে সেটা ঋণাত্মক প্রান্তের সাথে যুক্ত হবে। এটা হচ্ছে লাইক ডিজলভস লাইক, মানে হলো আয়নিক যৌগ পোলার পানিতে দ্রবীভূত হয়, কিন্তু বিশুদ্ধ সমযোজী যৌগ পোল পানিতে ধনাত্মক বা ঋণাত্মক মেল সৃষ্টি হয় না বলে পানিতে অদ্রবণীয়। একদম পিওর সমযোজী যৌগ যেমন ক্লোরিন যেখানে তোমার একদম তাহলে এখানে সোডিয়াম ক্লোরাইড এখানে দ্রবীভূত হবে না। সেমভাবে এগুলো আমরা উদাহরণ দিতে পারি ব্রোমিন। এরা অপোলার জৈব দ্রাবক বেনজিন এবং ক্যারোসিনে দ্রবণীয় হয়। এগুলো এতটুকু জানলে চলবে। এবার আসে সমযোজী বন্ধন। আমরা মেইন আলোচনার টপিক আমরা এইচএসসিতে মূলত সমযোজী বন্ধন। সমযোজী বন্ধনের মধ্যে আরও একটা ক্লাসিফিকেশন আমরা পড়ব, সন্নিবেশ সমযোজী বন্ধন, ঠিক আছে? তাই সমযোজী বন্ধনে আমরা মূল আলোচ্য বিষয় আমাদের এই অধ্যায়ে। তাহলে রাসায়নিক পরিবেশে অধাতব পরমাণুসমূহ, তাহলে এখানেই পড়ব কি সবগুলো অধাতু পরমাণু, ওকে? অধাতু পরমাণু এবং ইলেকট্রন শেয়ার হবে। সমসংখ্যক ইলেকট্রন যোগান দিয়ে প্রথম ইলেকট্রন যুগল গঠন করে পরে ধাতব ওই ইলেকট্রন যুগল উভয় পরমাণু শেয়ার করে নিকটস্থ নিষ্ক্রিয় মৌলের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করে বন্ধনে আবদ্ধ হয়, তাকে সমযোজী বন্ধন বলা হয়। তোমরা আশা করি বুঝতে পারছো এটা, হ্যাঁ? এরপরে আসো আমরা যদি টপিকে চলে যাই, এর মধ্যে আমরা এই যে আমি যদি একটা উদাহরণ দিই, এই জায়গাটাতে একটা অ্যামোনিয়ার উদাহরণ দেওয়া আছে NH3। খেয়াল করো, নাইট্রোজেনের সর্ববহিষ্ঠ শক্তি স্তরে নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস করো তো। নাইট্রোজেন হচ্ছে তোমার 7, তাহলে 1s2 2s2 2p কত হবে, 2p3 হবে, রাইট? তাহলে দেখো নাইট্রোজেন সর্ববহিষ্ঠ ইলেকট্রন আছে কয়টা, 5টা। নাইট্রোজেনের সর্ববহিষ্ঠ শক্তি স্তরে ইলেকট্রন আছে কয়টা, 5টা। এই যে এখানে আছে তোমার 2টা ইলেকট্রন, এখানে আছে 2টা ইলেকট্রন, বাকি 3টা ইলেকট্রন এরকম করে আছে সিঙ্গেল, হ্যাঁ? এরপরে এই 3টা ইলেকট্রন বিজুড় না, এই 3টা ইলেকট্রন এখন বন্ধনে যাবে। এখন এই 3টা ইলেকট্রন কি করে, হাইড্রোজেনের সর্ববহিষ্ঠ শক্তি স্তরে ইলেকট্রন শেয়ার করে। এই হাইড্রোজেন, এই যে হাইড্রোজেন, আমরা এগুলো আসলে এমনি রাফলি দেখতেছি, এগুলো বিস্তারিত পড়াশোনা আছে। দেন এগুলো হাইড্রোজেন। এভাবে করে NH3 নামক একটা যৌগ গঠন করে, যাকে আমরা বলতেছি অ্যামোনিয়া, তাই না? নাইট্রোজেনের সর্ববহিষ্ঠ শক্তি স্তরে 5টা ইলেকট্রন আছে, 5টার মধ্যে একটা জোড় অবস্থায় থাকে, বাকি 3টা এরকম বিজোড় অবস্থায় থাকে। ওই 3টা ইলেকট্রন আমাদের হাইড্রোজেনের 3টা মৌলের সাথে, 3টা পরমাণুর সাথে তোমার সমযোজী বন্ধনে আবদ্ধ হয়, ওকে? এখন এই জায়গাটাতে খেয়াল করো তো, এই যে এগুলো মৌলগুলো আছে এখানে এগুলো হচ্ছে তোমার কি, এখানে যেগুলো দেখতে পাচ্ছ এই মৌলগুলো হচ্ছে, এই ইলেকট্রনগুলো হচ্ছে মূলত বন্ধন জোড়। এগুলোকে কি বলবা, এগুলো হচ্ছে বন্ধন জোড়, কারণ এগুলো বন্ধন গঠনে অংশগ্রহণ করছে। এগুলোকে কি বলবা, এগুলোকে বন্ধন ইলেকট্রন যুগল, বা আমরা কি বন্ড পেয়ার বলবো, বিপি দিয়ে প্রকাশ করব, ঠিক আছে? তাহলে এগুলোকে আমরা কি বলবো, বন্ধন ইলেকট্রন যুগল। আর এই একজোড়া ইলেকট্রন হচ্ছে মূলত লন পেয়ার, সে হচ্ছে তোমার মুক্তজোড় ইলেকট্রন, তাকে আমরা কি বলবো, লন পেয়ার, এলপি দিয়ে আমরা প্রকাশ করব। তাহলে এগুলা হচ্ছে বন্ধন জোড় ইলেকট্রন, এটা হচ্ছে মুক্তজোড় ইলেকট্রন, বুঝে গেছে? তাহলে এই যে বন্ধনজোড় ইলেকট্রনটা মূলত, খেয়াল করো, তুমি সংজ্ঞাটা জাস্ট মনে রাখার জন্য আমি এটা দেখাইছি। বন্ধনজোড় ইলেকট্রনটা মূলত নাইট্রোজেনের পরমাণু নিউক্লিয়াস দ্বারা আকৃষ্ট হচ্ছে, হাইড্রোজেন পরমাণু নিউক্লিয়াস দ্বারা আকৃষ্ট হচ্ছে। তাহলে যে তুমি যদি সংজ্ঞাটা বলতেই চাও, কি বলবা, যে ইলেকট্রন দুটা উভয় পরমাণু নিউক্লিয়াস কর্তৃক আকৃষ্ট হয় তাকে বন্ধন ইলেকট্রন যুগল বলে। আর মুক্তজোড় ইলেকট্রনটা শুধুমাত্র নাইট্রোজেনের নিউক্লিয়াস দ্বারা আকৃষ্ট হচ্ছে। আমরা জানি নিউক্লিয়াস কর্তৃক ইলেকট্রনগুলো আকৃষ্ট হয়। তাহলে এখানে ইলেকট্রনটা যখন উভয় পরমাণু নিউক্লিয়াস দ্বারা আকৃষ্ট হয় তখন তাকে আমরা বলি বন্ধন, আর যখন একটা পরমাণু নিউক্লিয়াস দ্বারা আকৃষ্ট হয় তখন তাকে আমরা বলি নিঃসঙ্গ বা মুক্ত। তাহলে বন্ধন ইলেকট্রন যুগল কি, সমযোজী অণুতে যে ইলেকট্রন যুগল দুটা পরমাণুকে আবদ্ধ রাখে এবং ওই ইলেকট্রন যুগল উভয় পরমাণু নিউক্লিয়াস দ্বারা আকৃষ্ট থাকে, সেই ইলেকট্রন যুগলকে বন্ধন ইলেকট্রন যুগল বলা হয়। তাহলে এখানে উভয় পরমাণু থেকে আবদ্ধ রাখছে এবং উভয় পরমাণু নিউক্লিয়াস দ্বারা আকৃষ্ট হচ্ছে, এই জন্য আমরা এটাকে বন্ধন ইলেকট্রন যুগল বলবো। পানিতে আমরা বন্ধন ইলেকট্রন যুগল পাবো কয়টা, 2টা, H2O। এই যে H2, এই বন্ধন ইলেকট্রন যুগলগুলোকে আমরা এইভাবে করে লিখি উপরে, হ্যাঁ? এরপর আমরা
মিথেনে বন্ধন ইলেকট্রন যুগল পাবো 4টা, ঠিক আছে। এরপর সে নিঃসঙ্গ সরি এটাতে আমি লন পেয়ার লিখছি, হ্যাঁ এগুলো লন পেয়ার, মুক্তজোড় ইলেকট্রন লেখা আছে। নিঃসঙ্গ ইলেকট্রন যুগল, এই পানির ক্ষেত্রে এরকম করে নিঃসঙ্গ ইলেকট্রন যুগল দেখাবা। নিঃসঙ্গ ইলেকট্রন যুগল সমযোজনীতে যে ইলেকট্রন যুগল কেবল কেন্দ্রীয় পরমাণু নিউক্লিয়াস দ্বারা আকৃষ্ট হয়, তাহলে এখানে শুধুমাত্র কেন্দ্রীয় পরমাণু নাইট্রোজেন কর্তৃক আকৃষ্ট হচ্ছে না ইলেকট্রন দুটো শুধুমাত্র, তাহলে এটাই হচ্ছে নিঃসঙ্গ ইলেকট্রন যুগল। হ্যাঁ, যেমন পানিতে 2 জোড়া নিঃসঙ্গ ইলেকট্রন যুগল আছে, অ্যামোনিয়াতে 1 জোড়া নিঃসঙ্গ ইলেকট্রন যুগল আছে। নিঃসঙ্গ ইলেকট্রন যুগলকে আমরা এরকম উপরে করে লিখি, ঠিক আছে। নিঃসঙ্গ ইলেকট্রন যুগল 1 জোড়া, তাহলে NH3 এখানে নিঃসঙ্গ ইলেকট্রন যুগল হচ্ছে 1 জোড়া, বাকিগুলো হচ্ছে তোমার বন্ধন জোড় ইলেকট্রন। হ্যাঁ, এগুলো হচ্ছে বন্ধন ইলেকট্রন যুগল গেল। এখন আমরা অরবিটাল অধিক্রমণ বিষয়টা পড়ব, অরবিটাল অধিক্রমণ বা ওভারল্যাপিং অফ কোভ্যালেন্ট বন্ড, ঠিক আছে। আমাদের জন্য কিছুটা নতুন, আমরা একটু বুঝবো এটা। খেয়াল করো, আমরা এতদিন পড়ে আসছি যে সহজ ভাষায় সহজ ভাষায় যে তোমার ইলেকট্রনগুলা শেয়ার হয়, ইলেকট্রনগুলো কি হয়, শেয়ার হয়। আমরা এটা খুব সহজে বলে আসছি না, শেয়ার। বাট এই শেয়ারটা কীভাবে হয় এটা আমরা একটু বুঝবো বিস্তারিত। দেখো, এটা হচ্ছে পানি, হ্যাঁ এটা হচ্ছে পানি। পানিটা কীভাবে ফর্ম হয়েছে? পানিটা ফর্ম হয়েছে অক্সিজেন এবং হাইড্রোজেনের তোমার এক্ষেত্রে তোমার ইলেকট্রন শেয়ারের মাধ্যমে। এখানে ইলেকট্রন আসছে, এখানে ইলেকট্রন আসছে, এখানে ইলেকট্রন আসছে, এখানে ইলেকট্রন আসছে, ঠিক আছে। আসলে এটা আমরা যথেষ্ট সহজ ভাষায় বলে দিয়েছি, বিষয়টা অতটা সহজ না, বুঝছো। এখানে আমাদের এই ইলেকট্রনগুলো তোমার শেয়ার করার আগে এই ইলেকট্রনগুলো যে অরবিটালে আছে ওই অরবিটালের কিছু কাজ সম্পন্ন হয়, ওই অরবিটালের মধ্যে কিছু মডিফিকেশন সম্পন্ন হয়। ওই অরবিটালের ইলেকট্রনগুলো তখনই শেয়ার হবে ওই অরবিটালগুলো যখন এই মডিফিকেশনের মধ্য দিয়ে যাবে। এবং এই মডিফিকেশনের মধ্যে একটা হচ্ছে অধিক্রমণ, মানে অরবিটালগুলোর মধ্যে অধিক্রমণ বা ওভারল্যাপিং হতে হবে। মানে আমি যদি খুব সহজ ভাষায় তোমাকে বলি, মনে করো আমি একটা এস অরবিটাল কেমন, এরকম গোলক আকৃতির, একটা এস অরবিটাল কেমন, গোলক আকৃতির। দুটা এস অরবিটালের মধ্যে যখন তুমি বন্ধন গঠন করাবা, দুটা এস অরবিটালের মধ্যে যখন ওভারল্যাপিং করাবা, হোয়াট ইজ দ্য মিন বাই ওভারল্যাপিং? অধিক্রমণ। দেখো, একটার উপরে আরেকটা উঠে যাওয়া, একটার উপরে আরেকটা উঠে যাবে। দেখো, এই অরবিটালের উপরে এই অরবিটাল উঠে গেছে, তো এখানে একটা কমন স্পেস পাইছি, এই জায়গাটাতে ইলেকট্রনগুলো গিয়ে শেয়ার হবে, বুঝে গেছে। সেমভাবে আমরা পি অরবিটাল আঁকতে জানি। পি অরবিটাল কেমন? পি অরবিটাল হচ্ছে এরকম ডাম্বেল আকার। পি অরবিটাল কেমন? পি অরবিটাল হচ্ছে এমন ডাম্বেল আকার। যখনই পি অরবিটাল আমরা শেয়ার করব বলবো, তখন একটার উপর আরেকটা উঠে যাবে, দিস ইজ কল্ড ওভারল্যাপিং। এটাই হচ্ছে অধিক্রমণ, যে একটার উপর আরেকটা উঠে যাওয়া। হ্যাঁ, তাহলে এই যে অরবিটাল অতিক্রমণ বলতে দুটা পরমাণুর পারস্পরিক উপরিস্থাপনকে বোঝায়, একটার উপর আরেকটা উঠে যাওয়া। পরমাণুর সর্ববহিস্থ শক্তি স্তরে মোট অর্ধপূর্ণ অরবিটাল সংখ্যা ওই মূলের যোজন অরবিটাল সংখ্যা প্রকাশ করে। কোনো পরমাণুর সর্ববহিস্থ শক্তি স্তরে যতগুলা বিজোড় ইলেকট্রন থাকবে ততগুলাই হচ্ছে মূলত তার যোজন অরবিটাল সংখ্যা। এই জায়গায় আমাদের একটা বিজোড় অরবিটাল, দুটা, তিনটা, চারটা। আমরা তো জানি 2p(x1), 2p1, 2pz1, এটা হচ্ছে p এর সাব অরবিটাল, 2s1। হ্যাঁ, এখন এই চারটা হলো তার কি, বিজোড় বিজোড় ইলেকট্রন সংখ্যা, এবং এগুলা হচ্ছে তার যোজন অরবিটাল সংখ্যা। এখন এদের মধ্যে কি হবে, অধিক্রমণগুলো হবে। তাহলে দুটা পরমাণুর একটি করে অর্ধপূর্ণ যোজন অরবিটাল পরস্পর অধিক্রমণের ফলে একটি সমযোজী বন্ধন সৃষ্টি। তাহলে সমযোজী বন্ধন আমরা এতদিন যেটা শেয়ার হয়ে বলে আসছি, এটা আসলে শেয়ারটা এখন আমরা একটু বিস্তারিত বুঝতেছি আর কি। হ্যাঁ, তাহলে এখানে মূলত কি হয়, অর্ধপূর্ণ যোজন অরবিটাল অধিক্রমণের ফলে একটা সমযোজী বন্ধনের সৃষ্টি হয়। মনে করো এখানে আমাদের একটা তোমার পি অরবিটালের মধ্যে অধিক্রমণ হবে, এখানে একটা পি অরবিটালের মধ্যে অধিক্রমণ, লাইক এখানে আমি যদি আলাদা আলাদা করে আঁকি, এখানে একটা অধিক্রমণ, এখানে একটা ইলেকট্রন আছে, এরকম একটা দাগ দিয়ে আমি ইলেকট্রন বোঝাচ্ছি। সেম এখানে একটা ইলেকট্রন আছে, যদি এখানে একটা ইলেকট্রন আছে। এখন এদের মধ্যে যখন শেয়ার হবে ইলেকট্রন দুটো, তখন সিচুয়েশনটা হতে হবে এমন, এখানে অরবিটাল দুটো অধিক্রমণ হতে হবে। হ্যাঁ, এখানে অরবিটাল দুটো অধিক্রমণ হতে হবে, দেন এই জায়গায় ইলেকট্রনটা শেয়ার হতে পারবে। তাহলে এই একটার উপর একটা উপরিস্থাপন অরবিটালগুলা, এইটাই হচ্ছে আমাদের অধিক্রমণ। এবং এগুলা বিপরীত স্পিনযুক্ত। দেখো আমি কিন্তু দেওয়ার সময় বিপরীত, সরি এই জায়গাতে ভুল হয়েছে, এটা হবে এমন, ঠিক আছে। আচ্ছা, এটা যদি তুমি প্লাস হাফ দাও, এটা হবে মাইনাস হাফ। আমরা জানি এটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে হলে প্লাস হাফ, নাহলে মাইনাস হাফ। তাহলে এই যে বিপরীত স্পিনযুক্ত হতে হবে। হ্যাঁ, এটা উল্লেখ্য, একই অরবিটালে প্রবেশের জন্য দুটো ইলেকট্রন স্পিন পুনর্বিন্যাসে বিপরযুক্ত স্পিনযুক্ত করে হতে হয়, নতুবা অধিক্রমণ ঘটবে না। তাহলে খেয়াল করো, তুমি যদি এমনই দাও তাহলে অধিক্রমণ হবে, তবে বিপরীত স্পিনযুক্ত হবে এটা। তাহলে প্লাস হাফ মাইনাস হাফ, আলটিমেটলি এরকম আমাদের একটা তোমার বন্ধনটা গঠিত হবে, শেয়ার হবে ইলেকট্রনটা। তাহলে অরবিটাল অধিক্রমণ উভয় অরবিটাল অক্ষ বরাবর হতে হবে। বি কেয়ারফুল, এই জায়গায় অক্ষ বরাবর হতে হবে। তুমি এটা এস অরবিটাল আঁকো, এরকম অক্ষ বরাবর হবে। পি অরবিটাল আঁকো,
এরকম অক্ষ বরাবর হবে, ডি অরবিটালও সেম অক্ষ বরাবর হতে হবে। অরবিটাল দ্বয়ের অতিক্রমণের পরিমাণ যত বেশি হবে সৃষ্ট বন্ধন শক্তি তত বেশি হবে। তাহলে অরবিটালগুলা যত বেশি অতিক্রমণ হবে আলটিমেটলি আমাদের বন্ধনটা তত বেশি শক্তিশালী হবে। উভয় অরবিটালের অতিক্রমণের ফলে পরমাণু দুটার নিউক্লিয়াসের মাঝামাঝি স্থানে একটা ইলেকট্রন মেঘের সাধারণ ঘনত্ব বিশিষ্ট ক্ষেত্র সৃষ্টি হয়। ওই যে বললাম না, মনে করা হলো এটা এস অরবিটাল, এটা একটা এস অরবিটাল, তাহলে এটা একটা কমন স্পেস না, এটা একটা সাধারণ জায়গা। এই সাধারণ জায়গাটা এ অরবিটালের মধ্যে আছে, এই সাধারণ জায়গাটা এ অরবিটালের মধ্যে আছে, এবং একে আণবিক অরবিটাল বলা হয়। এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো আণবিক অরবিটাল। হ্যাঁ, এটাকে আমরা কি বলবো? আণবিক অরবিটাল। আণবিক অরবিটালে উভয় পরমাণুর নিট আকর্ষণ শক্তি সবচেয়ে বেশি। এখানে উভয় পরমাণুর জন্য সবচেয়ে বেশি আকর্ষণ হয় তারা, স্থিতি শক্তি সবচেয়ে কম হয়। পরমাণু পারমাণবিক অরবিটালে যে সৃষ্টিযুক্ত থাকে, শক্তিযুক্ত থাকে, সৃষ্ট আণবিক অরবিটালের শক্তি যদি তার চেয়ে কম হয় তবে স্থিতিশীল সমযোজী বন্ধন গঠিত হয়। পরমাণুর পারমাণবিক অরবিটাল যে শক্তিযুক্ত থাকে, মানে এখানে পারমাণবিক অরবিটালে যে শক্তি থাকবে স্বাভাবিক থেকে, এখানে সৃষ্ট আণবিক অরবিটালের শক্তি যদি তার চেয়ে বেশি হয়, আমাদের স্থিতিশীল সমযোজী বন্ধনটা গঠিত হবে, মানে আমাদের যে সমযোজী বন্ধনটা গঠিত হবে এটা স্টেবল হবে। এখন আমরা এই সমযোজী বন্ধনের প্রকারভেদটা জানবো, বা আমরা যে ওভারল্যাপিং পড়তেছি এই ওভারল্যাপিং কয় প্রকার। হ্যাঁ, সমযোজী বন্ধন আমরা যেটাকে বলতেছি আর কি আলটিমেটলি। এই সমযোজী বন্ধনের ক্লাসিফিকেশন অফ কোভ্যালেন্ট বন্ড। তো দুটা পরমাণু দুটা অর্ধপূর্ণ অরবিটালের অতিক্রমণ সামনাসামনি হতে পারে, পাশাপাশি হতে পারে। খেয়াল করো, আমরা এটা কি, এটা হচ্ছে এস অরবিটাল, গোলক আকৃতির, তোমরা আশা করি জানো এস অরবিটাল এটা হচ্ছে গোলক আকৃতির। আর এটা হচ্ছে কি পি অরবিটাল, এটা হচ্ছে তোমার ডাম্বেল আকৃতির। এটা হচ্ছে কি, এটা হচ্ছে তোমার ডি অরবিটাল, এটা হচ্ছে ডাবল ডাম্বেল আকৃতির। এতটুকু জানলে চলবে, এফ অরবিটাল না জানলেও হবে। তাহলে এটা হচ্ছে এস অরবিটাল, এটাকে আমরা বলি গোলক, নট বৃত্ত, মনে রাখবা। এটাকে বৃত্ত বললে ভুল হবে, কারণ এটা আমি খাতায় আঁকছি কিন্তু বৃত্ত, বাট এটা কিন্তু 3D, এটা ফুটবলের মতো একটা, এটা ফুটবলের মতো চিন্তা করো। হ্যাঁ, আমি তো খাতা আর এখানে স্ক্রিনে তোমার ফুটবল আঁকতে পারতেছি না, ফুটবল তো আঁকা সম্ভব না, কারণ ফুটবল ত্রিমাত্রিক একটা বস্তু, 3D একটা বস্তু, তাই না? বাট আমরা যে স্ক্রিন, আমাদের যে খাতা, এটা হচ্ছে 2D, তাহলে এখানে আঁকতে পারবো না। সেম এটাও, এখানে পি এক্স পাবা, পি ওয়াই পাবা, পি জেড পাবা। তুমি এটা তাহলে ডিপেন্ডস অন এক্সিস, পি এক্সটা পি এক্স ওয়াইয়ের উপর ডিপেন্ড করবে, পি ওয়াইটা ওয়াই এক্সিসের উপর ডিপেন্ড করবে। সেমভাবে ডি খেও আমরা ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড এক্স, ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, ডি জেড স্কোয়ার, এভাবে 5টা সাব অরবিটাল পাবো। তাহলে এগুলো কিন্তু ত্রিমাত্রিক বিষয়, আমি বাট এখানে দ্বিমাত্রিক আঁকতে হয়েছে। হ্যাঁ, তো এই যে এগুলো আমাদের সামনাসামনিও হইতে পারে, পাশাপাশিও হইতে পারে। বিষয়টা খেয়াল করো, সামনাসামনি মানে হলো এস অরবিটাল এবং এস অরবিটালের মধ্যে ডিরেক্ট মুখোমুখি হয়েছে না, এখন এটা একদম মুখোমুখি হয়ে গেছে না, এটা হচ্ছে সামনাসামনি। এই যে একটা পি অরবিটাল এবং একটা পি অরবিটালের মধ্যে একটা মুখোমুখি হয়ে গেছে না, এটা হচ্ছে সামনাসামনি। এখন খেয়াল করো, আমি একটা ডি অরবিটাল আঁকতেছি, এখানে একটা ডি অরবিটাল আঁকতেছি, এখন এখানে আরেকটা ডি অরবিটাল আঁকতেছি, একটা ডি অরবিটাল আঁকতেছি। দেখো এই অরবিটালটার এই এক্সিসটা কিন্তু তোমার মুখোমুখি তোমার একটা বন্ধন গঠন করছে, মুখোমুখি একটা বন্ধন গঠন করছে, একটা হচ্ছে সামনাসামনি আর কি, যেটা আমরা মুখোমুখি বলতেছি, সামনাসামনি। দেখো এখানে আরেকটা অরবিটাল আছে না, আরেকটা অরবিটাল আছে না, যেটা আমরা এইদিকে বলতে পারি। এই অরবিটালটা কিন্তু পাশাপাশি গঠন করছে বন্ধনটা, এই অরবিটালটা কেমন পাশাপাশি বন্ধন গঠন করছে। তাহলে এটা সামনাসামনি হইতে পারে, একদম মুখোমুখি, এটা পাশাপাশি হইতে পারে, ঠিক আছে? তাহলে দুটো অর্ধপূর্ণ অরবিটালের সামনাসামনি অতিক্রমণ ঘটলে তাদের অক্ষ বরাবরে সর্বাধিক ইলেকট্রন ঘনত্ব বিশিষ্ট বন্ধন সৃষ্টি একে সিগমা বন্ধন বলা হয়। তাহলে যদি এভাবে সামনাসামনি বন্ধন হয়, যদি এভাবে সামনাসামনি বন্ধন হয়, তাহলে সর্বাধিক শক্তি বিশিষ্ট বা সর্বাধিক ইলেকট্রন ঘনত্ব বিশিষ্ট জায়গা সৃষ্টি হয়, যাকে আমরা বলবো সিগমা বন্ড। এটাকে কি বলবো? এটাকে বলবো সিগমা বন্ড। অপরদিকে দুইটা পরমাণু সিগমা বন্ধন গঠনের পরে, সিগমা বন্ধন গঠন শেষ, একটা পরমাণুর মধ্যে মনে রাখবা সর্বোচ্চ একটা সিগমা বন্ধন গঠন সম্ভব হয়। দুইটা পরমাণুর মধ্যে, দুইটা অরবিটালের মধ্যে সর্বোচ্চ একটা সিগমা বন্ধন গঠন সম্ভব হয়। একটা সিগমা বন্ধন গঠনের পরে সর্বাধিক যত গোলাই তুমি অরবিটাল পাও না কেন, সবগুলাই হবে পাই বন্ড, মনে রাখবা সবগুলাই কি হবে? পাই বন্ড হবে। তাহলে এখানে আমাদের একটা হচ্ছে কি বন্ড, এটা সিগমা বন্ড গঠন হয়ে গেছে, এটা ডি, এটা মনে করো ডি, ডি এক্স ও ডি ওয়াই সামথিং। তাহলে এখানে আমাদের এটা কি হলো, এটা সিগমা বন্ধন। সিগমা বন্ধন গঠনের পরে এখানে যদি আরেকটা বন্ধন তোমার গঠন করতে হয়, দ্যাটস উইল বি পাই বন্ড। তাহলে এটা কি হবে তখন? এটা হবে পাই বন্ধন। তাহলে পাই বন্ধনটা হয় পাশাপাশি। পাই বন্ধনটা কেমন হবে? পাই, প দিয়ে পাশাপাশি মনে রাখবা, প দিয়ে কি মনে রাখবা? প দিয়ে মনে রাখবা যে পাশাপাশি। স দিয়ে সিগমা মানে সামনাসামনি, স দিয়ে সিগমা মানে কি মনে রাখবা? সামনাসামনি। তাহলে সামনাসামনি মানে সিগমা, পাই মানে হলো পাশাপাশি, সামনাসামনি মানে সিগমা, পাই মানে হলো পাশাপাশি, এতটুকু মনে রাখলে চলবে। তাহলে অপরদিকে দুটো পরমাণু সিগমা বন্ধন গঠনের পরে উভয় পরমাণু দুটো সমান্তরাল অর্ধপূর্ণ পি অরবিটালের পাশাপাশি অতিক্রমণ ঘটলে
পাশাপাশি, হ্যাঁ, পাশাপাশি যখন অতিক্রমণ ঘটবে তখন তাদেরকে আমরা কি বলবো, তোমার পাই বন্ধন বলবো। যেহেতু দুটা পরমাণুর একটি করে অর্ধপূর্ণ যোজন অরবিটাল পরস্পর অতিক্রমণের ফলে একটা সমযোজী বন্ধন সৃষ্টি হয়, সেহেতু সিগমা বন্ধন পাই বন্ধন উভয়ই মূলত সমযোজী বন্ধন। যেহেতু এখানে মূলত আমাদের বন্ধনের মধ্যে শেয়ারগুলো হচ্ছে, এই জন্য উভয় সমযোজী বন্ধন। তবে সিগমা বন্ধনটা যেহেতু সামনাসামনি হচ্ছে, এই জন্য সিগমা বন্ড ইজ মোর স্ট্রঙ্গার দেন পাই বন্ড। তাহলে সিগমা বন্ধনটা হচ্ছে পাই বন্ধন থেকে বেশি শক্তিশালী। ওকে, এবং আমরা দেখে আসছি সিগমা বন্ধনটা হবে সামনাসামনি, তাহলে একটা এক্সিস বরাবর হবে, একটা কি হবে, এক্সিস বরাবর হবে। সিগমা বন্ধন দিয়ে আমরা একটু বিস্তারিত জানবো। সিগমা বন্ড তাহলে সমযোজী বন্ধন সৃষ্টির সময় যখন দুইটা পরমাণু যথাস্তরে দুইটা অর্ধপূর্ণ অরবিটালের পরস্পরের সাথে সামনাসামনি অতিক্রমণ ঘটে, তাহলে যখন দিয়ে মনে একবার সামনাসামনি যখন অতিক্রমণ ঘটে তখন তাকে আমরা বলবো সিগমা বন্ধন। দুটা এস অরবিটাল হলো এস এস, তাহলে দেখো আমি যদি আঁকি, এই যে এখানে আঁকা আছে, এই যে একটা এস অরবিটাল আর একটা এস অরবিটাল, একটা এস অরবিটাল, একটা এক্স অক্ষ ওয়াই অক্ষ জেড অক্ষ সমন্বয়ে বিস্তৃত আছে, তাহলে দেখো এখানে একটা সিগমা বন্ধন গঠন হয়েছে একদম পাশাপাশি, এবং বন্ধনটা হবে মূলত এরকম, ঠিক আছে। এরপর আসো যে একটা পি অরবিটাল যেটা তোমার পি এক্স অক্ষ বরাবর আছে, একটা পি অরবিটাল যেটা এক্স অক্ষ বরাবর আছে, তখন পি এক্স বন্ধন গঠন হবে, তখন তোমার এরকম ফর্ম হবে, এবং আলটিমেট রেজাল্ট দ্যাটস উইল বি লাইক দ্যাট, তাহলে এরকম হবে তোমার। এরপর একটা যদি তুমি এস অরবিটাল নাও আর একটা যদি পি অরবিটাল নাও, হ্যাঁ, একটা যদি এস অরবিটাল নাও একটা যদি পি অরবিটাল নাও, এখানে তোমার পাশাপাশি বন্ধন গঠন সম্ভব হয়, তাহলে এখানে এরকম হবে। তাহলে আমরা বোঝাইতে চাচ্ছি একটা এস বনাম এস, তাহলে সিগমা বন্ধন সম্ভব। একটা পি বনাম পি অরবিটাল, সিগমা বন্ধন সম্ভব। একটা এস অরবিটাল বনাম পি অরবিটাল, সিগমা বন্ধন সম্ভব। তাহলে এই তিন প্রকারের জন্য শুধুমাত্র সিগমা বন্ধন গঠন সম্ভব হয়। বোঝা গেছে? তাহলে আসো একটা এস অরবিটালের সাথে একটা পি অরবিটাল, তাহলে একটা এস অরবিটালের সাথে একটা এস অরবিটাল, একটা এস এর সাথে পি, কিংবা পি এর সাথে পি, ঠিক আছে। এই যে এখানে দেওয়া আছে এস এর সাথে এস, পি এর সাথে পি, না হয় এস এর সাথে পি, এভাবে করে আমাদের বন্ধন সিগমা বন্ধন গঠন সম্ভব, মানে সামনাসামনি আর কি। এর বাইরে কোনো রুলস মেনেই তুমি সামনাসামনি বন্ধন গঠন করতে পারবা না। বুঝে গেছে? তাহলে অতিক্রমণের ফলে আমাদের বন্ধন সৃষ্টি হতে পারে। সিগমা বন্ধনের বৈশিষ্ট্য হলো বিশুদ্ধ এস এবং পি অরবিটালে সিগমা বন্ধন গঠন সম্ভব হয়। মনে রাখবা, বিশুদ্ধ হতে হবে, বিশুদ্ধ এস এবং পি অরবিটালের মধ্যে সিগমা বন্ধন গঠন সম্ভব হয়। এছাড়া বিভিন্ন সংকর অরবিটালে সিগমা বন্ধন গঠন সম্ভব হয়। মনে রাখবা সব সময় আমরা যে হাইব্রিডাইজেশন নিয়ে পড়াশোনা করব, আমরা যে সংকরায়ন নিয়ে পড়াশোনা করব, এটাতে যে অরবিটালগুলো পাবো দ্যাটস নেম, এটা হচ্ছে হাইব্রিডিজড অরবিটাল, এটা হচ্ছে কি সংকর অরবিটাল। এদেরকে আমরা কি বলবো? হাইব্রিডাইজেশনের ফলে বা সংকরায়নের ফলে যে অরবিটালগুলো আমরা পাবো এদের নাম কি? এদের নাম হচ্ছে সংকর অরবিটাল। হ্যাঁ, সংকরায়নের ফলে যে অরবিটালগুলো আমরা পাবো এদের নাম কি? সংকর অরবিটাল। এবং সংকর অরবিটালে সব সময়ের জন্য সিগমা বন্ড, এটা কখনো ভুলে যাবে না। সংকর অরবিটালে সব সময়ের জন্য সিগমা বন্ড, সংকর অরবিটালে সব সময়ের জন্য সিগমা বন্ড হবে। সংকর অরবিটালে কখনো পাই বন্ড গঠিত হতে আমরা দেখব না। সংকর অরবিটালে সবসময় সিগমা বন্ধন গঠিত হবে। দুটা পরমাণুর দুটা অর্ধপূর্ণ অরবিটালের সামনাসামনি অতিক্রমণ দ্বারা সিগমা বন্ধন গঠিত হয়। সিগমা বন্ধনে উভয় পরমাণু সিগমা বন্ধন রক্ষ বরাবরই ঘূর্ণন করতে পারে। আমি যদি তোমাকে একটু সিম্পলি বোঝায় দেই, এই জায়গাটাতে তুমি হচ্ছে এটা মানে ত্রিমাত্রিক ঘূর্ণন সম্ভব হয়। এই যে মনে করো এই বন্ধন দ্বারা গঠিত হয়েছে না, তুমি চাইলে এগুলাকে ঘুরাইতে পারবা, এগুলাকে সিম্পলি ঘুরাইতে পারবা, হ্যাঁ, এগুলাকে নিজ অক্ষের মধ্যে ঘুরাইতে পারবা। এখন আসো পাই বন্ড কি? দুটা পরমাণুর মধ্যে একটা সিগমা বন্ধন গঠনের পরে, তাহলে একটা সিগমা বন্ধন গঠন হয়ে গেল, এরপরে দুটা পরমাণুর মধ্যে একটা সিগমা বন্ধন গঠনের পরে উভয় পরমাণুর প্রত্যেকটি হতে একটি করে দুটো সমান্তরাল অর্ধপূর্ণ পি অরবিটাল পার্শ্ব অতিক্রমণের ফলে সৃষ্ট বন্ধনকে পাই বন্ধন বলা হয়। মনে করো আমি একটা বন্ধন আঁকি, এখানে একটা অরবিটাল আঁকি। মনে করো যে এখানে এটা হচ্ছে আমাদের একটা পি অরবিটাল, পি এটা হচ্ছে তোমার পি এক্স এবং পি ওয়াই অরবিটাল আঁকলাম আর কি, হ্যাঁ। আর এদিকে হচ্ছে আমি একটা তোমার দুইটা অরবিটাল আঁকলাম, একটা হচ্ছে পি এক্স এবং পি জেড, লাইক সামথিং যে কোনো কিছু আঁকলাম। এরপরে এই সামনাসামনি যেগুলো আছে এগুলোতে সামনাসামনি অতিক্রমণ করবে সুন্দর মতো, এগুলো সামনাসামনি অতিক্রমণ করবে, ভুল হচ্ছে এটাই, এইগুলো সামনাসামনি অতিক্রমণ করবে। বাকি এখানে যেগুলো আছে এগুলো কী করবে? এগুলো কি চুপ মেরে বসে থাকবে? না, এগুলো তো বন্ধন গঠন করতে হবে, কারণ সিঙ্গেল অবস্থায় আছে তারা। তাহলে কী হবে? একটা সিগমা বন্ধন গঠন হয়ে গেল, এখানে একটা কী হলো? একটা সিগমা বন্ধন গঠন হয়ে গেলো। তাহলে পি বনাম পি, পি এর সাথে পি, একটা সিগমা বন্ধন গঠন হয়ে গেল। প্রথম যে দাগটা পাবা, প্রথম যে বন্ধনটা পাবা, এটা অবশ্যই সিগমা বন্ড, এটা অবশ্যই সিগমা বন্ড। বাকি যেগুলো এখানে সমান্তরাল আছে, এই সমান্তরালের মধ্যে একটা পাই বন্ড গঠিত হবে। মনে রাখবা,
এই দুইটা দাগ মানে একটা বন্ধন, তোমরা ভুল করো এটা। এখানে মনে করো যে দুইটা দাগ দিলাম, দ্যাটস এখানে ডাবল বন্ড। নো, এখানে দুইটা দাগ মানে মূলত একটা বন্ধন, কারণ অরবিটালটা একটা। দেখো আমরা এইখানের মধ্যে এবং এটা পুরাটা একটা অরবিটাল, এই যে এই পুরাটা একটা অরবিটাল, তাহলে এখানে একটা বন্ধন না, এই যে একটা দাগ, এই পুরাটা একটা অরবিটাল, এই পুরাটা একটা অরবিটাল, এখানে আমরা এরকম দুইটা দাগ দিলেও বন্ধন আলটিমেটলি একটা। তাহলে এটা হচ্ছে আমাদের উপরে যেটা হয়েছে এটা হচ্ছে পাই বন্ড, ঠিক আছে। সেমভাবে তোমার এখানে যদি আরেকটা অরবিটাল তুমি দাও, ডোন্ট ওয়ারি, এখানে যদি তুমি আরেকটা অরবিটাল দাও তাহলে এখানে আরেকটা পাই বন্ড গঠিত হবে, তাহলে তখন তুমি আরেকটা দিতে পারবে, তখন ত্রিবন্ধন গঠিত হবে। তাহলে আমরা দেখি না দ্বিবন্ধন ত্রিবন্ধন কীভাবে গঠিত হয়, এই যে কার্বনের ক্ষেত্রে দেখো, তাহলে প্রথম যে বন্ধন সেটা হচ্ছে সিগমা বন্ড, পরবর্তী যে বন্ধন সেটা হচ্ছে পাই বন্ড। যখন ত্রিবন্ধন দেখবা, প্রথম যে বন্ধন এটা হচ্ছে সিগমা বন্ড, পরবর্তী এটাও পাই বন্ড, এটাও পাই বন্ড, তাহলে একটা সিগমা বন্ধন গঠন করার পরে বাকি যাবতীয় যত সব বন্ধন পাবা সবগুলাই হচ্ছে পাই বন্ড। ওকে, তাহলে এই ক্ষেত্রে আমরা সিগমা বন্ধন ছাড়া পাই বন্ধন গঠিত হয় না। তাহলে পাই বন্ধন গঠন হওয়ার জন্য আগে সিগমা বন্ধনটা গঠিত হতে হবে, ঠিক আছে। এস এদিকে এস অরবিটাল ও শঙ্কর অরবিটাল পাই বন্ধন গঠন করতে পারে না, তাহলে এস অরবিটাল ও শঙ্কর অরবিটাল পাই বন্ধন গঠন করতে পারে না, মনে রাখবা। এস অরবিটাল এবং শঙ্কর অরবিটাল, আমরা আগে তো বললাম শঙ্কর অরবিটালে সবসময় সিগমা বন্ড, তাহলে পাই বন্ড কেন আসবে তাদের মধ্যে? শঙ্কর অরবিটালে মানে শঙ্করায়নের ফলে যেসব আমরা অরবিটাল পাবো এইগুলোর মধ্যে আমরা সবসময় কি পাবো? সিগমা বন্ড পাবো, ঠিক আছে। এগুলোর মধ্যে পাই বন্ড পাবো না। আর এস অরবিটালটা গোলক আকৃতির, এস অরবিটাল গোলক আকৃতির, এটা পাশাপাশি বন্ধন করার কোনো সিস্টেম নেই, এটা ডিরেক্ট সামনাসামনি করবে, হ্যাঁ, ডিরেক্ট সিগমা বন্ড গঠন করবে। তাহলে আমাদের পাই বন্ধন গঠিত হয় না কিসে কিসে? এস অরবিটাল এবং শঙ্কর অরবিটালে, কারণ এরা পরস্পর একক অক্ষ বরাবরে লম্বভাবে থাকে না। সর্বোচ্চ দুটা পাই বন্ধন গঠন সম্ভব, কারণ কার্তেশীয় জ্যামিতি হতে লম্বভাবে এক্স ওয়াই জেড তিনটা অক্ষ সম্ভব, ঠিক আছে। তাহলে দেখো আমরা যদি বলি এখানে, তোমাকে যদি এখানে দেখাই সর্বোচ্চ কয়টা পাই বন্ধন সম্ভব হবে, এখানে মনে করো যে এটা হচ্ছে তোমার এক্স অক্ষ ওয়াই অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ ওয়াই অক্ষ জেড অক্ষ, এটা হচ্ছে তোমার এক্স অক্ষ ওয়াই অক্ষ জেড অক্ষ। আচ্ছা, তুমি একটা অক্ষ বরাবর তো এমনিও সিগমা বন্ধন গঠন করে ফেললা, তাই না? একটা অক্ষ বরাবর সিগমা বন্ধন গঠন হয়ে গেল এদিকে সেমভাবে। তাহলে বাকি আসে হলো তোমার ওয়াই অক্ষ, এদিকে জেড অক্ষ বাকি আছে, এদিকে ওয়াই অক্ষ বাকি আছে। তাহলে সর্বোচ্চ দুইটা পাই বন্ড গঠিত হবে, একটা হচ্ছে জেড অক্ষ বরাবরে, একটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবরে। আর এক্স অক্ষ বরাবর তো অলরেডি সিগমা বন্ধন গঠন হয়ে গেছে, সিগমা বন্ধন গঠনের পরে বাকি যে দুইটা অক্ষ বাকি আছে এই দুটার মধ্যেই সর্বোচ্চ দুইটা পাই বন্ড গঠিত হতে পারবে। এটার মধ্যে আমরা সর্বোচ্চ কয়টা পাই বন্ড দেখবো? দুটা পাই বন্ড। ওকে, তাহলে এই যে এক্স ওয়াই তিনটা অক্ষ সম্ভব হয় সিগমা বন্ধন গঠনের জন্য। এক্স এক্স অরবিটালে এক্স এক্স অরবিটালে ব্যবহৃত হলে তখন উভয় অরবিটাল বেলায় পরস্পর লম্বাভাবে থাকা দুটো অক্ষ ওয়াই জেড অবশিষ্ট থাকে। তাহলে এই যে এক্স অরবিটাল তুমি যদি বাদ দাও, ওয়াই এবং জেড অবশিষ্ট থাকবে। পাই বন্ধনে আবদ্ধ পরমাণুদের একটি স্থির রেখে অপরটা বন্ধন ঘোরানো সম্ভব নয়, মানে খুব স্বাভাবিক বিষয়। তোমার এখানে এখন ডাবল বন্ড হয়ে গেছে না, এটাকে চাইলেও তুমি কি এই অক্ষ বরাবর ঘুরাইতে পারবা না, কারণ এখানে এরা অ্যাটাচড, এরা এখানে আবদ্ধ হয়ে গেছে। তাহলে এখানে মুক্ত ঘূর্ণন সম্ভব না, যেমনটা আমাদের সিগমা বন্ধনের ক্ষেত্রে হয়েছিল। আচ্ছা, এখানে একটা উদাহরণ দেওয়া আছে, এই যে এটা হচ্ছে তোমার প্রথমটা হচ্ছে সিগমা বন্ড, এরপরে এটার মধ্যে এখন কি বন্ড গঠিত হবে? পাই বন্ড গঠিত হবে। তাহলে আমরা যে অধিক্রমণগুলো পড়ছি এগুলো হচ্ছে মূলত অরবিটালের অধিক্রমণ, এগুলো ভুল হয়। আলটিমেটলি তুমি অনেক কিছু পড়ে ফেলছো, সংকরায়নের মধ্যে অনেক কিছু পড়ে ফেলছো, ওভারল্যাপিং অনেক কিছু পড়ে ফেলছো, আলটিমেটলি বেসিক ভুল হয়। সংকরায়ন কিসের হয়? অধিক্রমণ কিসের হয়? ইলেকট্রনের নাকি অরবিটালের? অরবিটাল অধিক্রমণ পড়েছি, অরবিটাল সংকরায়ন পড়েছি। ইলেকট্রন সংকরায়ন হয় না, ইলেকট্রনের অধিক্রমণ হয় না, মনে রাখবা। এখানে যে কালো কালো কিছু দেখতে পাচ্ছ না, এই কালো কালো হলো মূলত আমাদের ইলেকট্রনের সম্ভাব্য স্থান। এখানে যে কোনো জায়গায় ইলেকট্রন থাকতে পারে, আমাদের অরবিটাল অধিক্রমণ করতেছে, মূলত অরবিটাল অধিক্রমণের মধ্যেই আমাদের ইলেকট্রন অরবিটাল অধিক্রমণ হয়ে যাচ্ছে। ওকে, আমাদের এখানে উদাহরণ দেওয়া আছে একটা, অক্সিজেন দেওয়া আছে এখানে, এগুলা দেখে যাবা। এগুলা আমরা দেখলাম যে টুপি ওয়াই টুপি জেড এখানের মধ্যে অধিক্রমণ হচ্ছে, এভাবে করে গঠিত হয়। তাহলে দ্বিবন্ধন এবং দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন আমরা দেখলাম, তাহলে একটা হচ্ছে সিগমা, বাকি দুইটা হচ্ছে, একটা হচ্ছে পাই দ্বিবন্ধন আর কিথিলিনে, আর এসিটিলের মানে এখানে ত্রিবন্ধন থাকবে, একটা সিগমা বাকি দুইটা পাই হয়ে যাবে তখন, এটাই। আচ্ছা, এরপর আসো পাই বন্ধন গঠনে এস অরবিটাল অংশ নেয় না কেন? খুব সিম্পল, কারণ পাই বন্ধনটা একটা গোলক আকৃতির, একটা ফুটবলের মতো, এটা কোনো এক্স অক্ষ নয়, ওয়াই অক্ষ নয়, জেড অক্ষ নয়, এখানে সব বরাবর সমান, মানে ডিরেকশন বেসে আমাদের এটা যেহেতু গোলক আকৃতি সমান অংশ বহন করে, ওই ক্ষেত্রে এখানে আমাদের সিগমা পাই বন্ধন গঠিত হয় না, ডিরেক্ট তোমার ইয়া হয়, মানে ইউনিডিরেকশনাল বলতে পারো, নন ডিরেকশনাল বলতে পারো, এটা কোনো নির্দিষ্ট বরাবরই বিস্তৃত না অক্ষ বরাবর, এই জন্য। আর পাই বন্ধন গঠনের সংকর অরবিটাল অংশ নেয় না করো, কারণ
পাই বন্ধন গঠনের শর্ত হচ্ছে দুটা। একটা হচ্ছে অর্ধপূর্ণ অরবিটালের অক্ষ বরাবরে অতিক্রমণ দ্বারা সিগমা বন্ধন গঠনের পরে, এখন সিগমা বন্ধনে তো আমরা জানি তোমার শঙ্কর অরবিটাল গঠন করেই ফেলবে যখন উভয় পরমাণুতে দুইটা সমান্তরাল অর্ধপূর্ণ পি অরবিটাল থাকে এবং ওই পি অরবিটাল দ্বয়ের মধ্যে পার্শ্ব অতিক্রমণ ঘটে, তখন পাই বন্ধন গঠিত হয়। ঠিক আছে, তাহলে এগুলো রিডিং করবা ভালো মতো, তাহলে বুঝে যাবা। আচ্ছা, এতটুকু অবধি সবার কনসেপ্ট ক্লিয়ার হয়েছে কিনা আমাকে কনফার্ম করো। সবাই বুঝছো? ফারজানা ইসলাম, মাহি, বুঝতে পারছো? বুঝছি। মাহি, বুঝতে পারছি। মেহবুবা ফাতেমা, মেহবুবা শোনা যাচ্ছে না। আসসালামু আলাইকুম। হ্যাঁ, বুঝছি। ওয়ালাইকুম আসসালাম। ওকে, নাইমুদ্দিন বুঝে গেছে কি? ওকে, আচ্ছা। আচ্ছা, তো এখন আমরা অরবিটাল সংকরণ বা হাইব্রিডাইজেশন বিষয়টা পড়ব। তো দেখো, সংকরণ সংকরণ কিসের হয়? অরবিটালের। মনে রাখবা, ভুল হয় তোমাদের, তোমরা মনে করো যে সংকরণ বা হাইব্রিডাইজেশন ইলেকট্রনের হয়। তো সংকরণ মূলত হয় কিসের? অরবিটালের। হ্যাঁ, আমরা অরবিটালের করব। এর আগে আমি ছোট্ট একটা উদাহরণ দিই, তাহলে তোমাদের হয়তো বুঝতে সুবিধা হবে। মনে করো ওদেরকে পড়ানোর সময় বলছিলাম মোস্ট এটা যে এটা একটা আলু, হ্যাঁ, এটা একটা আলু, সেম, এটা একটা লম্বা আলু, এটা একটা গোল আলু, এটা এরকম আলু। দেখো, আলুগুলা দেখতে এক একটা এক এক রকম, এক একটার মাঝে এক এক পরিমাণে আলু আছে। হ্যাঁ, যেটা আমরা কার্বোহাইড্রেট স্টার্চ বলি, এতটুকু পরিমাণে আছে, এক একটার জন্য এক এক পরিমাণে। আমরা যখন এগুলাকে খাবো আলু ভর্তা বানিয়ে, তখন কি করব? ফার্স্ট এগুলাকে সিদ্ধ করব, একটা প্রসেসে নিয়ে যাব। আচ্ছা, সিদ্ধ করলাম, সিদ্ধ করে এগুলাকে একটা মন্ডে পরিণত করব। দেন এগুলাকে এরকম বিভিন্ন সাইজে ভাগ করব। এই যে এগুলাকে আমরা এরকম বিভিন্ন সাইজে ভাগ করব। তাহলে দেখো, চারটা আলু ছিল চার রকমের, চারটা আলু ছিল চার রকমের। আমরা একটা প্রসেসের মধ্যে দিয়ে নিয়ে গেলাম, যেটাকে আমরা বলতেছি আলু ভর্তা বানানো। আলু ভর্তা বানানো একটা প্রসেসের মধ্যে দিয়ে নিয়ে গিয়ে আমরা এগুলাকে একটা নির্দিষ্ট শেপে সুন্দর এরকম গোল গোল করে আঁকলাম। এবং এগুলা হচ্ছে, এখন এগুলাতে কন্টেন্ট একই, একই পরিমাণ আলু আছে সবগুলাতে, সুন্দর মতো শেপ আছে, এগুলো এখন খাওয়ার যোগ্য। সেমভাবে আমাদের যখন অরবিটালগুলো অতিক্রমণ হয়, অরবিটালগুলোর মধ্যে ইলেকট্রন শেয়ার হয়, তখন এক এক অরবিটালের শক্তি এক এক রকম থাকে। তুমি যখন বলতেছো আমি একটা এস অরবিটালের সাথে পিএক্স অরবিটাল পি ওয়াই অরবিটালের মধ্যে অতিক্রমণ ঘটাবো, এস অরবিটালের শক্তি থাকে একরকম, পিএক্স অরবিটালের শক্তি থাকে একরকম, পি ওয়াই অরবিটালের শক্তি থাকে আরেক রকম। তুমি কখনোই এভাবে তিনটা অরবিটালের তিন রকমের শক্তি নিয়ে এভাবে তাদের মধ্যে অরবিটাল অতিক্রমণ ঘটিয়ে সমযোজী বন্ধন করতে পারো না। তোমাকে একটা প্রসেসের মধ্য দিয়ে যাইতে হবে, যে প্রসেসের মধ্য দিয়ে গেলে এই তিনটা অরবিটালের শক্তি একই রকম হবে। আলটিমেটলি একই রকম হওয়ার জন্য যে প্রসেস, সেটাকে আমরা বলবো অরবিটাল সংকরণ বা হাইব্রিডাইজেশন। এবং হাইব্রিডাইজেশন প্রসেসের মধ্য দিয়ে নিয়ে যাওয়ার পরে এই অরবিটালগুলো হবে দেখতে অনেকটা এমন, সাই ওয়ান, সাই টু,
সাঁই 3, যেমনটা আলোগুলা দেখতে একই রকম হয়েছিল। এখন এই অরবিটাল সবার মধ্যে একই রকমের শক্তি আছে এবং এরা পরস্পরের মধ্যে এখন সিগমা বন্ধন গঠনে সক্ষম অন্য অরবিটালের সাথে। তাহলে এটাই হচ্ছে আমাদের অরবিটাল সংকরণ। তাহলে অরবিটাল সংকরণ হচ্ছে এমন একটা প্রসেস, যেই প্রসেসে আমাদের অরবিটাল এর মধ্যে বিভিন্ন পরিমাণে থাকা শক্তির পরিমাণটা একই রকম হয়। বুঝতে পারছো? যেমনটা আমরা আলু ভর্তার ক্ষেত্রে বানিয়েছিলাম। দেখো হাইব্রিডাইজেশন বা অরবিটাল সংকরণ। তাহলে পারমাণবিক অরবিটাল তথ্য মতে পরমাণুর যোজ্যতা স্তরে যে কয়টা বিজুর ইলেকট্রন থাকে সেই সংখ্যাকে ওই মূলে যোজনী বলা হয়। যোজনী তো আমরা ছোটোকাল থেকে পড়ে আসছি, ক্লাস 7-8 থেকে, যে সর্বশেষ শক্তি স্তরে যে কটা বিজুর ইলেকট্রন থাকবে সেই সংখ্যাটি আমরা যোজনী বলি। অর্থাৎ সমযোজী বন্ধন গঠনে যোজ্যতা স্তরে বিজুর ইলেকট্রন থাকে। যেমন হাইড্রোজেন এবং ক্লোরাইডের প্রত্যেক যোজ্যতা স্তরে একটি করে বিজুর ইলেকট্রন আছে। ঠিক আছে? হাইড্রোজেনের ক্ষেত্রে একটা, ক্লোরিনের ক্ষেত্রে একটা। অক্সিজেন পরমাণু দুইটা বিজুর ইলেকট্রন আছে, তাই হাইড্রোজেন ক্লোরিন অক্সিজেনের যোজনীয় স্তরে 1 1 2। বেরিলিয়াম বোরন কার্বন প্রভৃতি পরমাণুর ইলেকট্রন বিন্যাসের সাথে তাদের প্রকৃতি যোজনীয় সংখ্যা ব্যাখ্যা পাওয়া যায় না। দেখো বেরিলিয়ামের ক্ষেত্রে আমরা ইলেকট্রন বিন্যাস করে দেখবো 1:2:2, বিজুর ইলেকট্রন নেই। বোরনের ক্ষেত্রে দেখবো যে 1:2:2p(x1), বিজোড় ইলেকট্রন একটা। কার্বনের ক্ষেত্রে দেখবো 1:2:2p(x1), বিজোড় ইলেকট্রন দুইটা। এখন এইভাবে আমরা তাদেরকে অরবিটাল অতিক্রমণে নিয়ে যেতে পারবো না। এগুলাকে শুরুতেই করবা উত্তেজিত। শুরুতেই কী করতে হবে? উত্তেজিত। ঠিক আছে? শুরুতে আমরা উত্তেজিত করব। উত্তেজিত করার জন্য তুমি এখানে স্টার মার্ক দিবে একটা। ঠিক আছে? আমরা স্টার মার্ক মানে কি বুঝবো? যে এটা উত্তেজিত করা হয়েছে। উত্তেজিত করার ফলে কি হবে? এখানে যে লাস্ট অরবিটালটা আছে, এই লাস্ট অরবিটালের যে জোড় ইলেকট্রনটা আছে, এই জোড় ইলেকট্রনটা বিজোড় হয়ে যাবে। বিজোড় ইলেকট্রন হয়ে খালি যে অরবিটালগুলো আছে, 2 এর জন্য আমরা জানি পি হয়, 2p হয়, 2p এর জন্য আমরা জানি 2px সম্ভব, 2py সম্ভব, 2pz সম্ভব। এখানে ইলেকট্রনটা 1 হয়ে যাবে, এখানে একটা গিয়ে প্রবেশ করবে। বুঝে গেছে? সেমভাবে এখানে 2s1 2s2 দেখতেছো না, এটা 2s1 হয়ে যাবে, এখানে আমরা জানি 2py আছে, 2pz আছে। এখন এই 2p1 এটাকে 1 হয়ে বাকি একটা ইলেকট্রন আছে না, এটা 1 গিয়ে প্রবেশ করবে। সেমভাবে এখানে দুইটা ইলেকট্রন দেখতেছো না, এটা 1 হয়ে যাবে, এখানে 2pz আছে না, 2pz গিয়ে একটা ইলেকট্রন প্রবেশ করবে। সেমভাবে তারা সর্বোচ্চ বিজুর ইলেকট্রন গঠন করবে এক কথায়। তাহলে এই প্রসেসের কারণ কি? আমরা উত্তেজিত কেন করব? যাতে সর্বোচ্চ পরিমাণে বিজুর ইলেকট্রন পাই। বুঝে গেছে? তাহলে বেরিলিয়ামকে আমরা উত্তেজিত করলাম, উত্তেজিত করে 2s1 থেকে 2s2টা 2s1 হয়ে গেল, 2px1 একটা ইলেকট্রন গেল, তার মানে দুটা বিজুর ইলেকট্রন আছে। বোরনের ক্ষেত্রেও আমরা 2s2টাকে 2s1 করে দিলাম, 2px1 একটা ইলেকট্রন আগে থেকে ছিল, আমরা 2p1টা খালি রেখেছি, 2p1 থেকে এখন 2s1 এর অতিরিক্ত একটা ইলেকট্রন 2p1 এ রেখেছি। কার্বনের ক্ষেত্রে আমরা দেখো আগে 2s2 ছিল, এখানে 2s1 করে ফেলছি, 2pz এ অতিরিক্ত একটা ইলেকট্রন রেখেছি। তার মানে এখানে আমাদের আগে কোনো বিজুর ইলেকট্রন ছিল না, এখন বিজুর ইলেকট্রন দুইটা। এখানে আগে বিজুর ইলেকট্রন ছিল একটা, এখন হয়েছে তিনটা। আগে ছিল এখানে দুইটা, এখন হয়ে গেছে চারটা। তাহলে আমরা সর্বোচ্চ বিজুর ইলেকট্রন পেয়েছি। এবং এই যে সর্বোচ্চ বিজুর ইলেকট্রন পাওয়ার পরে এবার আমরা তাদেরকে পরবর্তী প্রসেসে নিয়ে যাব। ঠিক আছে? তাহলে প্রথম কাজ কি? প্রথম কাজই হলো তোমাকে বিজুর ইলেকট্রন সর্বোচ্চ করা। এটা কোনো প্রসেসের মধ্যেই পড়ে না, আমরা তো ডিরেক্ট লিখবো এমন। ঠিক আছে? এগুলো তোমরা যখন এসএসসি লিখতে লিখতে হয়ে যাবে, ডিরেক্ট বোরনের ইলেকট্রন বিন্যাসই করে ফেলবে এমন। হ্যাঁ, এটার আগেরটা দেখাইতেই হবে না। আচ্ছা, তাহলে মিথেন অণুতে আমাদের কার্বন হাইড্রোজেন সমযোজী বন্ধনের শক্তি হলো 415 কিলোজুল, চারটা বন্ধন শক্তি পরস্পর কোণ হলো 109.28 মিনিট। আমরা পড়বো এগুলো। তাহলে দেখো আমাদের এই কোয়েশ্চেনটা পরীক্ষা আসে, আমাদের মেডিকেলে কতবার মুসরাফিল আসছিল, আমি যে বছর দিয়েছিলাম। অরবিটাল সংকরণ কে আবিষ্কার করেন বা কার মতামত অনুসারে আমরা অরবিটাল সংকরণটা পেয়ে থাকি? 1931 সালে বিজ্ঞানী লিনাস পলিং অরবিটাল সংকরণ বা হাইব্রিডাইজেশনের মতামত প্রদান করেন। তার অরবিটাল সংকরণের সংজ্ঞা যদি বলো, বিক্রিয়াকালে কোনো পরমাণুর যোজ্যতা স্তরে বিভিন্ন শক্তির অরবিটালসমূহ পরস্পরের সাথে মিশ্রিত হয়ে সমশক্তির অরবিটাল সৃষ্টির প্রক্রিয়াকে অরবিটাল সমূহ সংকরায়ন বা হাইব্রিডাইজেশন বলা হয়। ওই যে বললাম আলু ভর্তা বানাচ্ছ, এক একটা আলু এক এক রকম ছিল, এক একটা আলু এক এক রকম ছিল, এগুলোকে তুমি একটা মন্ডে পরিণত করছো, একটা মিশ্রিত করছো, দেন সমান সাইজের চারটা আলুতে পরিণত করলা। সেমভাবে যদি স্যার বিভিন্ন শক্তির অরবিটাল সমূহকে পরস্পরের সাথে মিশ্রিত করলে আগে, দেন সমশক্তির মানে একই সাইজের সমশক্তির বিভিন্ন অরবিটাল সৃষ্টির যে প্রক্রিয়া, এটাকে আমরা বলবো অরবিটাল সংকরণ। এবং সৃষ্ট যে অরবিটালগুলো পাবো অরবিটাল সংকরণের পরে, এগুলোকে আমরা বলবো সংকর অরবিটাল বা হাইব্রিড অরবিটাল। বুঝে গেছে? এখন আসো এই হাইব্রিড অরবিটালের মধ্যে আমরা কিছু ফিচার্স যদি বলি, এখানে সংকরণে যতগুলো অরবিটাল অংশগ্রহণ করে ঠিক ততটি সমশক্তির অরবিটাল সৃষ্টি করবে। মানে হলো তোমার এখানে তিনটা আলু, তুমি এখানে আলু দিয়ে তুমি মন্ড বানাচ্ছ, তুমি আলুর গোল্লা বানাবো ঠিক তিনটা, মানে যতগুলা অরবিটাল সংকরণে অংশগ্রহণ করবে ঠিক ততগুলাই তুমি সংকর অরবিটাল পাবা, সাই 1, সাই 2, সাই 3। ঠিক আছে?
তাহলে সংকরণের ফলে সৃষ্ট অরবিটাল সমূহের শক্তি সমান হওয়ায় তারা পরস্পরকে বিকর্ষণ করে সমকৌণিক দূরত্ব সৃষ্টি করে। মানে হলো আমরা জানি ইলেকট্রন হলো নেগেটিভ চার্জ, অরবিটালের মধ্যে থাকে ইলেকট্রন। এখন অরবিটালগুলো যখন সমশক্তি হয় তখন তারা সর্বোচ্চ পরিমাণে একে অপরকে বিকর্ষণ করে। আমরা জানি পি অরবিটালের মধ্যে তিনটা থাকে, পিএক্স, পিওয়াই, পিজেড। এই তিনটা অরবিটালই পরস্পরকে সর্বোচ্চ পরিমাণে বিকর্ষণ করবে এবং তার একটা কৌণিক বন্ধন সৃষ্টি করবে, তখন মানে কৌণিক দূরত্ব সৃষ্টি করবে। পারমাণবিক অরবিটালের মতো শঙ্কর অরবিটালে সর্বাধিক দুটো ইলেকট্রন থাকতে পারে, ঠিক আছে? শঙ্কর অরবিটালে সর্বাধিক দুটো ইলেকট্রন থাকতে পারে, একটা সিঙ্গেল হলে ডাবল হয়ে তারা দুটা গঠন করবে। শঙ্কর অরবিটাল সমূহ বিশুদ্ধ পারমাণবিক অরবিটাল অপেক্ষা ভিন্ন পারমাণবিক অরবিটাল সমূহের সাথে অধিকতর অধিক্রমণ হতে পারে, ফলে শঙ্কর অরবিটাল সমূহ থেকে সৃষ্ট বন্ধন অধিকতর শক্তিশালী। আমরা দেখব শঙ্কর অরবিটাল মধ্যে পাবো আমরা সিগমা বন্ড। সিগমা বন্টন হচ্ছে সবচেয়ে বেশি শক্তিশালী বন্ধন। অরবিটালে সংকরণ ঘটে, নট ইলেকট্রন, ইলেকট্রনের নয়। প্রত্যেক শঙ্কর অরবিটালে বিপরীত স্পিডে দুটো ইলেকট্রন থাকে, মানে একটা যদি এমন হয় বাকিটা হবে এরকম, ঠিক আছে? এখন আমরা বিস্তারিত যাব শঙ্কর অরবিটাল। দেখো শঙ্কর অরবিটালের কিছু ক্লাসিফিকেশন আছে। আমাদের এসএসসি অবধি, তোমরা অ্যাডমিশনে গেলে তখন আরেকটু বিস্তারিত পড়িও। আপাতত যেহেতু আমি তোমাদেরকে একাডেমিক পড়াচ্ছি শুধুমাত্র এইচএসসির জন্য, তাই আমি SP3, SP2, SP এই তিনটা বিষয় নিয়ে আলোচনা করব। যখন অ্যাডমিশনে যাবা তখন এইগুলা নিয়েও বিস্তারিত পড়াশোনা করতে হবে তোমাদের, ঠিক আছে? তো আপাতত আমরা উপরে তিনটা পড়বো, যেহেতু আমাদের মেন টার্গেট আপাতত এইচএসসি। তাহলে দেখো আমাদের বিভিন্ন ধরনের শঙ্কর অরবিটাল সম্ভব হয়, ঠিক আছে? SP3 আমাদের শঙ্কর অরবিটাল হতে পারে। SP3 মানে কি বুঝছো? SP3 মানে হলো এখানে একটা এস অরবিটাল তিনটা পি অরবিটাল এই সংকরণে অংশগ্রহণ করবে। একটা এস অরবিটাল তিনটা পি অরবিটাল, তাইলে আমরা কয়টা শঙ্কর অরবিটাল পাবো? চারটা না? এই ক্ষেত্রে যেহেতু চারটা অরবিটাল অংশগ্রহণ করতেছে, আলটিমেটলি শঙ্করায়নের পরে আমরা চারটা শঙ্কর অরবিটাল এই ক্ষেত্রে পাবো। তাহলে একটা এস অরবিটাল তিনটা পি অরবিটাল মিলে SP3, একটা এস অরবিটাল দুটা পি অরবিটাল মিলে SP2, একটা এস অরবিটাল একটা পি অরবিটাল মিলে SP, একটা এস অরবিটাল দুইটা পি অরবিটাল একটা ডি অরবিটাল মিলে SP2D, একটা এস অরবিটাল তিনটা পি একটা ডি মিলে SP3D, একটা এস অরবিটাল তিনটা পি দুইটা ডি মিলে SP3D2, একটা এস অরবিটাল তিনটা পি তিনটা D3 মিলে SP3D3, D2 SP3 সেমভাবে। এগুলার সবগুলার বন্ধন কোণ কত, উদাহরণ সহ, আকৃতি কেমন খুব ভালো মতো করে মুখস্থ করতে হবে এগুলা সহ সবগুলা, ঠিক আছে? আমরা SP3 এই SP3 SP2 SP পর্যন্ত বিস্তারিত জানবো। হ্যাঁ, এগুলা পড়বো না মানে হলো আমরা এখানে বিস্তারিত পড়াশোনা আছে, SP3 SP2 SP এগুলো আমরা জানবো, বাট নিচেরগুলো জানবো না। হ্যাঁ, এগুলো আমাদের বইয়েও নয়, এগুলো আলাদাভাবে পড়াইতে হবে, বাট আমি পড়াচ্ছি না যেহেতু তোমাদের এইচএসসিতে লাগবে না। তো বাট এগুলো বিস্তারিত জানতে হবে, এখানে যা কন্টেন্ট দেওয়া আছে বইয়ে এগুলো জানতে হবে। তাহলে আমাদের মনে রাখতে হবে আমরা এই অধ্যায়ের লাস্টের দিকে শঙ্করায়ন যখন একটু শেষের দিকে যাব, আমরা শর্টকাট কিছু শিখব। কিভাবে তুমি যৌগের নাম থেকেই শঙ্করায়ন বের করবা, কিভাবে যৌগের নাম থেকেই তুমি যৌগ দেখা মাত্রই বলে দিতে পারবা কোন অরবিটাল হবে, তোমাকে আর কিচ্ছু ভাবতে হবে, জাস্ট একটা শর্টকাট আছে। আমাদের বইয়ের শর্টকাটটা একটু জটিল টাইপ, মানে শর্টকাটটা মূলত নাই এখানে। আমি মানে তোমার খুব সহজ একটা শর্টকাট আছে, লাস্ট সেলের ইলেকট্রন থেকে আমরা গুণ ভাগ যোগ বিয়োগ করে এটা বের করতে পারি। এটা আপাতত তোমরা স্বাভাবিক রুলসগুলো মেথডগুলো জেনে ফেলো, স্বাভাবিক ইলাবোরেশন টাইপটা জানো। পরবর্তীতে যখন আমরা ওদের লাস্টের দিকে যাব এমসিকিউ সলভ করার জন্য এটা খুব হেল্পফুল হবে তখন। তো আমরা আপাতত মুখস্থ করব SP3তে কোন অরবিটাল, SP3 শঙ্কর অরবিটালের উদাহরণ কি? মিথেন। আমরা মিথেন অণুতে SP3 দেখব। এরপর SP2তে আমরা কি দেখব? ডাবল বন্ড দেখলে SP2 মনে রাখবা, SP2 মানে ডাবল বন্ড পাবা। SP2তে আমরা কি পাবো? ডাবল বন্ড পাবা। SPতে আমরা ট্রিপল বন্ড পাবো। SP3 আমরা কি পাবো? ট্রিপল বন্ড পাবো। তাহলে ইথিনে আমরা কি পাবো? SP2। ইথাইনে আমরা কি পাবো? SP। SP2তে আমরা টেট্রা অ্যামিন কপার পাবো। SP3Dতে আমরা PCl5, SP3D3তে আমরা SF6, SP3D3তে IF7। এরপর আমরা হেক্সা অ্যাকুয়া কিউপ্রিক তার কিছু দেওয়া নাই। এখন আসো SP3 এর আকৃতি কেমন? চতুস্থলিক, একদম টুটস্থ মুখস্থ কণ্ঠস্থ অন্তস্থ এগুলো ভুলা মানে অপরাধ। হ্যাঁ, SP3 এর আকারটা কেমন? SP3 এর আকারটা হচ্ছে চতুস্থলকীয় গঠন। হ্যাঁ, অনেকটা পিরামিডের মতো দেখতে, পিরামিডের থেকে একটু নিচের ইয়াটা বাঁকা, চতুস্থলকীয় গঠন। আর SP2 মানে হচ্ছে সমতলীয় ত্রিভুজাকার গঠন, এরকম ত্রিভুজের মতো দেখতে হয় এগুলা। আর SP হলো তোমার সরলরৈখিক গঠন, মানে হলো বুঝছো চতুস্থলকীয় গঠন মানে হলো আমাদের অরবিটালগুলো এরকম হয়ে যায় আর কি, তোমার অরবিটালগুলো অধিক্রমণের পরে এরকম হয়ে যায় অনেকটা। আর সমতলীয় ত্রিভুজাকার মানে অরবিটালগুলো অধিক্রমণের পরে অনেকটা এমন হয় তোমার
কি বলবো, এটা এরকম হয়ে যায়, আমারটা এরকম হয়ে যায়, হ্যাঁ, এরকম একটা ত্রিভুজের মতো হয়ে যায় আর কি অরবিটালটা মূলত, মানে একটা ত্রিভুজের তিন কোণা বরাবরে বিন্যস্ত হয়ে যাবে, একটা ত্রিভুজের তিন কোণা বরাবর, মানে এটা একটা ত্রিভুজের মতো গঠন করবে, এরকম একটা ত্রিভুজের মতো হয়ে যায়। আর সরলরেখী গঠন মানে অরবিটালগুলো এরকম হয়ে যাবে তোমার, এরকম হয়ে যাবে, এরকম হয়ে যাবে, ঠিক আছে, এই যে একদম সরলরেখা বরাবর থাকবে। তাহলে চতুস্থলকীয় গঠন মানে এরকমভাবে আমরা চিত্রগুলো দেখব, সমতলীয় ত্রিভুজাকার মানে বুঝছো ত্রিভুজের তিন কোণা বরাবর থাকবে, মানে সরলরৈখিক হবে। sp2d মানে হলো সমতুল্য বর্গাকার হবে, sp3d2 মানে হলো ত্রিভুজাকার ত্রিকোণাকার দ্বিপিরামিড হবে, sp2 অষ্টতলকীয়, এটা হলো পঞ্চভুজীয় দ্বিপিরামিড, এটা অষ্টতলকীয়। চতুস্থলীয় গঠনে আমরা বন্ধন কোণটা 109.5 ডিগ্রি পাবো, স্বাভাবিক, এটা হচ্ছে সব নর্মাল। আমরা সবচেয়ে বেশি পড়বো তোমার এক্সেপশনাল। রসায়নে তুমি স্বাভাবিক জিনিস যা পড়বা এগুলো কখনো পরীক্ষা কম আসে, কখনো পরীক্ষায় আসে না, ঠিক আছে, আসে না বললেই চলে, সব আসবে অ্যাবনর্মাল বা এক্সেপশনাল। সো আমরা রসায়নের স্বাভাবিক জিনিস যা পড়বো এক্সেপশনাল তার চেয়ে বেশি পড়বো, বুঝছো। সো আমাদের স্বাভাবিক ইলেকট্রন বিন্যাস আসে না, স্বাভাবিক সংকরায়ন আসে না, আমাদের আসবে সব এক্সেপশনাল, ঠিক আছে। তো আমরা বন্ধন কোণ এক্সেপশনাল আমাদের জেনারেলটা জানবো, জেনারেলটা জেনে দেন আমরা এক্সেপশনালগুলো জানবো, ঠিক আছে, এগুলো সব জেনারেল। আমাদের এসপিটি সংকরণের জন্য বন্ধন কোণ কত 109.5 ডিগ্রি, এসপি2 এর জন্য বন্ধন কোণ কত 120 ডিগ্রি, এসপির জন্য বন্ধন কোণ কত 180 ডিগ্রি, sp2d এর জন্য বন্ধন কোণ কত 90 ডিগ্রি। তোমাদের যদি নিচেরগুলো খুব বেশি কষ্ট হয়ে যায়, তোমাদের একদম পারতেছো না, মানে খুবই কষ্ট হচ্ছে, তাহলে হচ্ছে উপরের তিনটা লাইন অবশ্যই পড়ে যাবা ভালো মতো, ঠিক আছে। আমি জানি না নিচেরগুলো অবশ্যই পারবা, তোমরা তো এত বেশি ছোটো না, একদম প্লেতে পড়ো না, মোটামুটি বড় হইছো, তাহলে নিচেরটাও একটু সময় দিতে হবে, 20-25 মিনিট সময় দিতে হবে, তাহলে পুরো লাইন মানে পুরো চারটা মুখস্থ হয়ে যাবে। বাট যদি একান্তই কষ্ট হয়ে যায়, তাহলে নিচের তিনটা লাইন থেকে যাতে তিনটা অক্ষরও না বলো এমনভাবে পড়তে হবে, হ্যাঁ। sp3 এর মধ্যে আমরা 109.5 ডিগ্রি পাবো, sp2 এর মধ্যে আমরা 120 ডিগ্রি পাবো, sp এর মধ্যে আমরা 180 ডিগ্রি পাবো বন্ধন কোণ, বুঝে গেছে, বাকিগুলো পড়ে রাখবা। এখন আমরা sp3 সংকরণ নিয়ে একটু বিস্তারিত জানবো, খেয়াল করো। তাহলে হলো sp3 হাইব্রিডাইজেশন, তাহলে সহজেই বুঝতে পারছি নাম থেকে, এখানে একটা s অরবিটাল তিনটা p অরবিটাল বন্ধন গঠনে অংশগ্রহণ করবে, ঠিক আছে, একটা s অরবিটাল এবং একটা p অরবিটাল বন্ধন গঠনে অংশগ্রহণ করবে। তো দেখো বিক্রিয়াকালে কোনো পরমাণু যোজ্যতের একটা s অরবিটাল এবং একটা তিনটা p অরবিটাল এর মধ্যে সংকরণ এবং পরে চারটা সমশক্তির অরবিটাল সৃষ্টির প্রক্রিয়াকে sp3 সংকরণ বলা হয়। তাহলে sp3 সংকরণ মানে কি, একটা s অরবিটাল তিনটা p অরবিটাল, টোটাল কয়টা, চারটা সংমিশ্রণ মিশ্রিত হয়ে চারটা সমশক্তির মানে হলো সমান শক্তির চারটা অরবিটাল সৃষ্টির যে প্রসেস, এটাকে আমরা বলবো sp3 সংকরণ। সৃষ্ট চারটা সংকর অরবিটালের সুষম চতুস্থলকে শীর্ষবিন্দুর দিকে প্রসারিত হয়। একটা এরকম যদি চতুস্থলক আঁকো, চতুস্থলকের যে চারটা শীর্ষবিন্দু পাবা, চারটা শীর্ষবিন্দুর দিকে আমাদের এই অরবিটালগুলো এভাবে প্রসারিত অবস্থায় থাকে। প্রত্যেকটার মধ্যবর্তী কোণ হলো 109.5 ডিগ্রি, বুঝে গেছে। আচ্ছা, আমরা সবগুলোর ক্ষেত্রে একই প্রসেস, তোমরা জাস্ট একটা দুইটা প্র্যাকটিস করবে, মানে আমি জাস্ট একটা দুইটা দেখাই দেবো, বাকিগুলো সুন্দর মতো প্র্যাকটিস করবে, সবগুলোর প্রসেস একই, ঠিক আছে, যা যা করবে সব একই নিয়মে, হ্যাঁ। দেখো তাহলে এখানে আমাদের একটা s অরবিটাল দেওয়া আছে, এই যে একটা s অরবিটাল দেওয়া আছে, এখানে একটা px অরবিটাল, একটা py অরবিটাল, একটা pz, তাহলে কয়টা p হলো, তিনটা না, এই যে একটা p, দুইটা p, তিনটা p, তাহলে একটা px একটা py pz এর মধ্যে এখন অরবিটাল হবে, sp3 সংকরণের মধ্য দিয়ে যাবে, সংকরণের মধ্য দিয়ে গেলে তুমি এরকম একটা sp3 সংকর অরবিটাল পাবা, ঠিক আছে, সবগুলো sp3, তাহলে এই যে এখানে একটা sp3, দুইটা sp3, তিনটা, চারটা sp3 পাইলা চারটা অরবিটাল থেকে। এখন আমরা লিখবো কিভাবে, লিখবা যে ফার্স্টে তুমি স্বাভাবিক কার্বনের ইলেকট্রোবিন্যাসটা করবে। আমরা কিসের উদাহরণ দেখতেছি, মিথেনের, হ্যাঁ, আমরা কিসের উদাহরণ দেখব, মিথেননে কীভাবে গঠিত হয়। মিথেনন আমরা এতদিন পরে আসছি, কার্বনের সর্বশেষ কক্ষপথে চারটা ইলেকট্রন আছে, চারটা ইলেকট্রন চারটা হাইড্রোজেনের সাথে ইলেকট্রন শেয়ার করে বন্ধন গঠন করে, এভাবে করে আমরা ছোটোকালে পড়ে আসছি, তাই না, এসএসসিতে। বাট এখন আমরা একটু বিস্তারিত জানবো কীভাবে এই বন্ধনগুলো গঠিত হয়, আলটিমেটলি এখানে ইন্টারনাল বিষয়গুলো কী। দেখো তাহলে আমরা ফার্স্টে কার্বনের ইলেকট্রন বিন্যাসটা করবো। কার্বনের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2 2s2 2p3, মানে এই তিন চারটা লাইন একদম মাস্ট করতে হবে। এই চারটা লাইন আমি একবার লিখে দিই, দেখো এই চারটা লাইন সব ক্ষেত্রেই করে যাবা। আগে স্বাভাবিক ইলেকট্রন বিন্যাসটা করবা, 1s2 2s2 2p x1 2p y1, হ্যাঁ, আর 2p তো z0 আছে, হ্যাঁ, আমরা সম্পূর্ণ ইলেকট্রন বিন্যাসটা করবো, মানে ইলেবোরেশনটা করবো। এরপর আমরা যখন উত্তেজিত করতে হবে, উত্তেজিত করলে স্টার চিহ্ন দাও, স্টার চিহ্ন দিলে 1s2 2s2টা হয়ে যাবে 2s1, এটা হয়ে যাবে 2p x1, এটা হয়ে যাবে 2p y1, এখানে 2p z থেকে 2p z1 হয়ে যাবে। তাহলে সর্বশেষ কক্ষপথে এখন ইলেকট্রন কয়টা, চারটা, এবং একটা s অরবিটাল, তিনটা p অরবিটাল, তার মানে sp3, তার মানে এটা কোন অরবিটাল সংকরায়নে যাবে, sp3 সংকরায়ন অরবিটালে যাবে।
এবং এরপরে এই তিনটা শঙ্কর অরবিটালে গেল, শঙ্করায়িত অরবিটাল মনে করে এখন আমরা রাখতেছি। এটা হচ্ছে 1s2 শঙ্কর অরবিটালে যাবে না, তার মানে 1s2 রেখে দিবা। আর এটা হচ্ছে 2 psi 1, এটা হচ্ছে 2 psi 1, সরি 2 psi 2, এটা হচ্ছে 2 psi 3, এটা হচ্ছে 2 psi 4। এবং এখানে মানে এটা এভাবে করে আঁকবা, আমি যেমনটা দেখাই দিচ্ছি ঠিক সেভাবে করেই লিখবা। আগে 1 2 3 এভাবে করে দিয়ে যাবা। এরপর উপরে ইলেকট্রনটা দেখে দেখে দিবা, 1 এখানেও কয়টা 1, এখানেও কয়টা 1, এখানেও কয়টা 1। তোমরা যদি সব একসাথে লিখতে যাও তাহলে ভুল করবা শিওর। তাহলে একটু স্বাভাবিক ঠান্ডা মাথায় আগে 2 psi 1 2 psi 2 2 psi 3 2 psi 4 এভাবে করে লিখে যাবা, দেন 1 2 3 এভাবে করে দিয়ে যাবা। তাহলে এটা হচ্ছে আমরা শঙ্কর অরবিটাল পেলাম। তোমার শঙ্করায়ন অলমোস্ট ফিনিশড, এতটুকুই। তাহলে দেখো কার্বনের স্বাভাবিক ইলেকট্রন বিন্যাসটা করলা, এটা হচ্ছে কার্বন উত্তেজিত অবস্থায় করলা, এটা হচ্ছে কার্বনের মধ্যে শঙ্করায়নকরণের ফলে যে 4টা অরবিটাল পাইলে এগুলো নিয়ে কাজ করলা। এরপরে আবার লিখে দিবা এই যে 2 psi 1 2 psi 2 2 psi 3 2 psi 4 এগুলো হচ্ছে আমাদের শঙ্কর অরবিটাল। এই যে এখন এই শঙ্কর অরবিটালগুলো তুমি এখন আঁকবা, আঁকতে হবে অবশ্যই। একটা হচ্ছে তোমার এটা হচ্ছে একটা এস অরবিটাল, দেখো একটা এস অরবিটাল, মাঝখানে যেটা হচ্ছে এটা হচ্ছে এস অরবিটাল, এবং এটা হচ্ছে পি এক্স অরবিটাল, এটা হচ্ছে পি অরবিটাল, এটা পি জেড অরবিটাল। দেন এদের মধ্যে এখন কি হবে, তোমার শঙ্কর অরবিটাল তৈরি হয়েছে। হ্যাঁ, শঙ্কর অরবিটাল তৈরি হয়েছে। এখন আমরা শঙ্কর অরবিটালের মধ্যে এখন কি ঘটাবো, তোমার এই যে মিথেন অণু গঠন করাবো। হ্যাঁ, মিথেন অণু গঠন করাবো। তাহলে এখন কি করতে হবে, আমি যদি আঁকি দেখো, এই যে ফার্স্টটা হলো তোমার একটা হলো এস অরবিটাল, দেন এটা হচ্ছে তোমার এই যে এটা হচ্ছে পি অরবিটাল। হ্যাঁ, এই পি অরবিটালের মধ্যে পি এক্স দিলা, পি ওয়াই দিলা, পি জেড দিলা। এদের মধ্যে এখন কি হবে, শঙ্করায়ন গঠিত হলো। শঙ্করের মধ্যে এখন বন্ধন গঠন হবে। বন্ধনটা কীভাবে হবে দেখো, তাহলে আমরা শঙ্কর অরবিটালগুলো কীভাবে থাকবে, শঙ্কর অরবিটালগুলো থাকবে এরকম অনেকটা, একটা চতুস্থলকীয় মতো গঠন হবে। হ্যাঁ, চতুস্থলকীয় মতো গঠনটা হবে। এরপরে এই শঙ্কর অরবিটালগুলোর মধ্যে আমরা প্রত্যেকটাতে কি বন্ধন পাবো, প্রত্যেকটাতে পাবো সিগমা বন্ধন। হ্যাঁ, তাহলে দেখো এই যে হাইড্রোজেনটা আসবে, হাইড্রোজেনটা এখানে মুখোমুখি বন্ধন গঠন করবে, ওভারল্যাপ করবে। এই হাইড্রোজেনটা মুখোমুখি বন্ধন গঠন করলে এখানে একটা হাইড্রোজেন গঠন হলো। এই যেখানে একটা মুখোমুখি বন্ধন গঠন করবে, এখানে একটা হাইড্রোজেন গঠন হলো। এখানে একটা মুখোমুখি বন্ধন গঠন হবে, এখানে একটা হাইড্রোজেন গঠন হলো। এখানে একটা মুখোমুখি বন্ধন গঠন হলো, এখানে একটা হাইড্রোজেন বন্ধন হলো। মাঝখানেটা কি ছিল, মাঝখানে একটা কার্বন। তাহলে একটা কার্বন, এদিকে একটা বন্ধন হাইড্রোজেন, মানে উপরে একটা, মানে আমি যদি এরকম করে আঁকি একদম যেভাবে দেওয়া আছে, এদিকে একটা হাইড্রোজেন দিলাম, এদিকে একটা হাইড্রোজেন দিলাম, এদিকে একটা হাইড্রোজেন দিলাম, এদিকে একটা হাইড্রোজেন দিলাম, আলটিমেটলি CH4 এভাবে করে মিথেন অণু গঠিত হয়েছে। তাহলে sp3 সংকরণের মাধ্যমে আমাদের মিথেন অণুর গঠনটা আমরা দেখালাম। ঠিক আছে, তাহলে মিথেন অণুর গঠনটা তোমরা বাসায় সুন্দর মতো প্র্যাকটিস করবা। এখন আসো, তাহলে এসপিটি সংকরণ আশা করি বুঝছো। এসপিটির জন্য অনেকগুলো আমরা পড়বো, অ্যামোনিয়া পড়বো, অ্যামোনিয়া ব্যতিক্রম আমরা এগুলো নেক্সট আলোচনা করব। অ্যামোনিয়া ব্যতিক্রম আছে, আর কয়েক প্রকার ব্যতিক্রম আছে। মিথেন অণু কখনো আসবে না তোমাদের, মিথেন অণু সহজ, আমাদের ব্যতিক্রমগুলো আসবে। সো আপাতত এটা জানো। এবং এদের মধ্যবর্তী কোণ কত, 109.5 ডিগ্রি। হ্যাঁ, স্বাভাবিক 109.5 ডিগ্রি। আচ্ছা, এরপর আসে যে sp2 সংকরণটা কেমন হবে। sp2 মানে কি, একটা s অরবিটাল দুইটা p অরবিটাল মিলে বন্ধনটা গঠিত হবে। হ্যাঁ, তাহলে দেখো আমরা আবার কার্বনের মধ্যে এবং হাইড্রোজেনের মধ্যে বন্ধনটা ঘটাবো। হ্যাঁ, মিথেন আমরা মূলত তোমার এখানে যদিও BCl3 গঠন দেওয়া আছে, আচ্ছা BCl3টা দেখি, ওটা আমরা এমনি করতে হবে এতে গেলে। এখানে কার্বন ইথিনেরটাও দেওয়া আছে, BCl3টা আগে দেখি। তাহলে দেখো আগে বুরনের ইলেকট্রন স্বাভাবিক, এগুলো সবসময় করে যাবে, এই তিনটা লাইন, এই তিনটা লাইন সবসময় করবা। স্বাভাবিক অবস্থায় ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2px1 2p0 2pz0। আর উদ্দীপিত অবস্থায় যখন এখানে 2s1টা কি করে দিবা, বিজোড় করে দিবা, 1 হয়ে যাবে 2px1 2p1। এখানে বিজোড় ইলেকট্রন কয়টা পাইলা, বিজোড় ইলেকট্রন পাইলা তোমার এখানে তিনটা। তাহলে একটা s অরবিটাল দুইটা p অরবিটাল, একটা s অরবিটাল দুইটা p, এখানে তো জিরো। তাহলে একটা s অরবিটাল দুইটা p অরবিটাল, তার মানে sp2 sp2 সংকরণ হবে। এই যে 2s2 1s2 2 psi 1 2 psi 2 2 psi 3 এবার আমরা এখন সংকরিত অবস্থায় লিখে ফেললাম, এগুলো কি শঙ্কর অরবিটাল লিখলা। দেন এই শঙ্কর অরবিটালগুলো আমরা জানি sp2 এর ক্ষেত্রে কি হবে, ত্রিকোণাকার, ত্রিভুজের তিন কোণের দিকে এগুলো তোমার প্রসারিত থাকবে, তাই না, ত্রিভুজের তিন কোণের দিকে এগুলো প্রসারিত থাকবে। প্রসারিত থাকার পরে এরপরে আমরা জানি এগুলো কি সব, এটা সব বুরন, মাঝখানেটা কি বুরন আঁকছি, এটা হচ্ছে তোমার শঙ্কর অরবিটাল হয়ে গেল। হ্যাঁ, এটা হচ্ছে শঙ্কর অরবিটাল। শঙ্কর অরবিটালের মধ্যে এখন হলো তোমার কি আসবে, ক্লোরিন না, এই যে ক্লোরিন। এখন ক্লোরিনের সর্ববহিষ্ঠ শক্তি স্তর একটা আছে না, ক্লোরিনের সর্ববহিষ্ঠ শক্তি স্তর কিন্তু পি অরবিটাল, মনে রাখবা। তুমি এখানে গোল্লা দিয়ে হাইড্রোজেন লিখে ফেলছো এই জায়গায়, আমি গোল্লা দিয়ে হাইড্রোজেন লিখে দিচ্ছি না, কারণ গোল্লা হচ্ছে যে 1s, এখানে হাইড্রোজেনের সর্ববহিষ্ঠ শক্তি স্তর এস অরবিটাল না, এস অরবিটাল তো এমনি গোল্লা। বাট এখানে আমাদের যেটা ক্লোরিন হবে, ক্লোরিনের সর্ববহিষ্ঠ শক্তি স্তর কিন্তু পি অরবিটাল। পি অরবিটালের ক্ষেত্রে তোমাকে একটা ডাম্বেল আকার রাখতে হবে, মনে রাখবে, এটা ভুল যাতে না হয়। এই যে আমরা, এটা হচ্ছে মুখোমুখি অধিক্রমণ হবে। হ্যাঁ, এটা হচ্ছে মুখোমুখি অধিক্রমণ হবে, এটা হচ্ছে ক্লোরিন। এরপর এদিকে একটা মুখোমুখি অধিক্রমণ হবে, এদিকেও হচ্ছে একটা মুখোমুখি অধিক্রমণ হবে, এটা হচ্ছে তোমার এখানে একটা ক্লোরিন। এই যে মুখোমুখি অধিক্রমণ হইল, সেমভাবে উপরে একটা মুখোমুখি অধিক্রমণ হবে, এইদিকে উপরে একটা মুখোমুখি অধিক্রমণ হবে, সেমভাবে এটা এদিকে মুখোমুখি অধিক্রমণ হবে, এটা হচ্ছে আরেকটা ক্লোরিন। তাহলে মাঝখানটা হচ্ছে বুরন ছিল, এদিকে একটা ক্লোরিন, এদিকে একটা ক্লোরিন, এদিকে একটা ক্লোরিন, আর BCl3 বুরন ট্রাইক্লোরেট গঠিত হইল। এভাবে আমরা sp2 শঙ্কর অরবিটাল দেখলাম। এখন আসো ইথিলিনের শঙ্কর অরবিটাল যদি আমরা দেখি, আরেকটা sp2 এর উদাহরণ,
খুব গুরুত্বপূর্ণ, এটা বুঝে নাও ভালো মতো। একটা মানে একটু ব্যতিক্রম তোমাদের মতো লাগতে পারে, কারণ এখানে পাই বন্ধন গঠিত হবে একটা, ঠিক আছে? তাহলে আমরা আগের মতোই ওই যে তিনটা লাইন সবসময় করে যাব, এখানে করে না, এটা করে যাবে, হ্যাঁ স্বাভাবিক তিনটা লাইন করে যাবা। একটা হচ্ছে কার্বনের জন্য 1s2 2s2 2px 1 2py 1, এরপরে হচ্ছে 2s1 করে ফেলবা, 2px1 2py1 2pz1। ওকে, এখন এই জায়গাটাতে আমরা কি ঘটাবো, আমরা sp2 সংকরণ ঘটাবো, sp2। তার মানে তুমি তো বুঝতেছো, আমরা sp2 তে একটা s নিতে হবে, দুইটা p নিতে হবে, তার মানে 2pz1টা কি তুমি নিবা? নিশ্চয়ই না। 2pz তুমি চাইলেও নিবা না, কারণ তোমার সংকরায়ন ঘটাতে হবে কি, sp2 সংকরায়ন, sp2 সংকরায়ন, তাহলে একটা s নিবা, দুইটা p নিবা, sp2 সংকরায়ন ঘটাবা তুমি, কি ঘটাবা? sp2 সংকরায়ন ঘটাবা তুমি। সময় কি আছে? 2 মিনিট লেফট, ওকে দ্রুত শেষ করতে হবে। sp2, হ্যাঁ, তাহলে দেখো sp2, sp2 এর মধ্যে একটা s অরবিটাল এবং দুইটা p অরবিটাল আমরা সংকরায়ন ঘটাবো, তাহলে আমরা এই 2p যেটাকে রেখে দিব, সিম্পল। তুমি যখন sp করবা, শুধু sp করলে তুমি একটা s নেবে, দুইটা p নেবে, বাকি সাইডে দুইটা রেখে দিবা, তুমি যা বলে তা। তাহলে আমাদের এখানে sp2 না, sp2 এর মধ্যে একটা s অরবিটাল নেব, দুইটা p অরবিটাল নেব, তাহলে sp2 সংকরায়ন আমরা ঘটাবো এখন, ঠিক আছে? তাহলে sp2 সংকরায়ন আমরা ঘটাবো। sp2 এর মধ্যে দেখো একটা s অরবিটাল, দুইটা p অরবিটাল, তাহলে আমরা বাকি সবগুলো ঠিক রাখবো, 1s2 ঠিকঠাক থাকবে, তাহলে সংকর অরবিটাল কি লিখবা? 1s2 ঠিকঠাক রেখে দিছো। এই 2s1 হবে 2 psi 1 2 psi 2 2 psi 3, এই লিখছো তো? দেন এটা আমাদের সংকরায়নে যাবে না, মনে রাখবা, এটা 2pz1 রেখে দিবা, এখানে 2pz1 রেখে দিবা, এখানে 2pz1 রেখে দিবে, যে 2pz1 রেখে দিবা, কারণ এটা আমরা সংকরায়নে নিচ্ছি না, আমরা একটা s দুইটা p অরবিটাল সংকরায়নে নিব। এখানে সবার শেষে একটা একটা ইলেকট্রন আছে, এই অরবিটালগুলো নিয়ে এখন আমরা কাজ করব। এখন যেহেতু sp2 অরবিটাল, এগুলো কি হবে তোমার, এই যে তোমার এভাবে করে তারা বিন্যস্ত থাকবে, এই যে এরকম করে তোমার, আমি আঁকি এখানে, পুরোপুরি আঁকে নাই, আঁকছে দেখো, এরকম করে যদি আঁকো, এটা হচ্ছে তোমার sp3 অরবিটাল, sp3 অরবিটালের মধ্যে তুমি হচ্ছে এরকম করে, এরকম করে, এরকম করে না, এরকম করে, এরকম, মানে তিনটা অরবিটাল বারে রাখবে, একটা s অরবিটাল, কার্বন একটা, এদিকে আরেকটা কার্বন আঁকতেছি, একটা অরবিটাল এভাবে ওভারল্যাপ করে ফেললো, দেখো। তাহলে আমরা sp2 পড়ছিলাম, হ্যাঁ sp2 এর মধ্যে দেখো আমরা দুইটা কার্বন পাবো এই ক্ষেত্রে, তাহলে এখানে দুইটা কার্বন পাবো, একটা কার্বন হচ্ছে sp2 সংকরিত, আরেকটা কার্বন পাবো আরেকটা sp2 সংকরিত। এই দুইটা কার্বনের মধ্যে তোমার একটা হচ্ছে যে এখানে তোমার সিগমা বন্ধন গঠিত হবে, তাহলে একটা সিগমা বন্ধন গঠিত হলো, একটা কার্বন আরেকটা কার্বন, একটা সিগমা বন্ধন গঠিত হলো। বাকি এখানে আরেকটা আমাদের, এটা হচ্ছে 2px1, রাইট, হ্যাঁ 2px1, আর এখানে একটা 2py আছে না, এরপর এখানে একটা তোমার 2py যেটা আছে, আমরা 2pyটা এখানে মূলত, এখানে এই 2pyটা এখানে কি গঠন করবে, 2pyটা হাইড্রোজেনের সাথে তোমার সিগমা বন্ধন গঠন করবে আরেকটা, যেগুলো সংকর অরবিটাল, তাহলে এখানে একটা হাইড্রোজেনের সাথে সিগমা বন্ধন। বাকি যে 2pz, আমরা এখানে অসংকরিত একটা অরবিটাল আছে না, অসংকরিত অরবিটাল পরস্পরের সাথে তোমার কি গঠন করবে, এখানে একটা তোমার পাই বন্ড গঠন করবে, হ্যাঁ এখানে একটা পাই বন্ড গঠন করবে, এইভাবে এখানে ডাবল বন্ড গঠিত হয়, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এভাবে করে আমাদের বন্ধনগুলো গঠিত হয়। তো এখানে যদি আমরা দেখি, এখানে দেখো, এখানে দুইটা হাইড্রোজেন আসবে দুই দিকে, দুইটা হাতের জন্য, আমরা একটা দেখালাম, এখানে আমাদের এই দিকে হচ্ছে তোমার একটা 2pz অরবিটালটা, মানে যেটা আমরা অসংকরায়িত বলতেছি সেটা। আর এখানে যেগুলো দাগ দেখতে পাচ্ছ, এই দাগগুলো মূলত হাইব্রিডাইজড, হ্যাঁ সংকর, এগুলো হচ্ছে মূলত বন্ধন গঠন হয়ে গেছে, সিগমা বন্ধন। তাহলে কার্বনের দিকে একটা একটা সিগমা বন্ধন গঠন হলো, বাকিগুলো তোমার এখানে দুই হাতে দুইটা, মানে আমরা টোটাল তিনটা বন্ধন না, তিনটা বন্ধন এখানে কার্বনের জন্য তিনটা সংকর অরবিটাল পাইছি না, একটা হচ্ছে 2 psi 1 2 psi 2 2 psi 3, মনে করো পরস্পরের সাথে 2 psi 1 দিয়ে একটা পরস্পর মুখোমুখি সিগমা বন্ধন গঠন করছে, বাকি দুইটা হাইড্রোজেনের সাথে সিগমা বন্ধন গঠন করছে, বাকি দুইটা হাইড্রোজেনের সাথে সিগমা বন্ধন গঠন করছে, এবং বাকি দুইটা তোমার এখানে পরস্পরের সাথে এখন তোমার 2pz যেটা আমরা এঁকেছিলাম, 2pz যেটাকে আমরা সংকরায়নে নিই নাই, ওই অসংকরায়িত অরবিটালটা তোমার এখানে পরস্পরের সাথে পাশাপাশি পাই বন্ধন গঠন করবে, এই যে পার্শ্ব অতিক্রমণ গঠন করছে কি 2pz বনাম 2pz, এই যে 2pz এবং 2pz পার্শ্ব অতিক্রমণ করবে, আলটিমেটলি এভাবে বন্ধন গঠন করবে, ঠিক আছে, পাই বন্ধন আমরা যেটাকে বলি, এবং একটা সিগমা বন্ধন একটা পাই বন্ধন, এভাবে CH2 বন্ধন গঠিত হয়, ঠিক আছে? আমরা নেক্সট দিন এটা sp, কি পার্সেন্টেজ করে একসাথে হয়ে যাবে? বুঝি না, আপনি এখন পার্শ্ব অতিক্রমণ বলছেন না, এটা কি একসাথে হয়ে যাবে একসাথে তো অতিক্রমণ হবে, করার পরে?
একসাথেই হবে সব কিছু। এখানে তোমার এগুলো আলাদা করে ভাবার কোনো প্রয়োজন নাই, এগুলো জাস্ট মেকানিজম পড়তেছি আমরা, হ্যাঁ? বন্ধন যখন হয় তখনের বিষয়। একসাথে হবে মানে এখানে বন্ধনগুলাই হবে এমন যে এইখানে দুইটা সিগমা দুইটা পাই একসাথেই তো হবে, এখানে আলাদাভাবে হওয়ার কি আছে? এটার পরে যেটা আছে চিত্র, কোনটা? ওইটার কথা বলতেছি আমি। কোনটা? এখন যেটা বলছেন ওটা। তুমি এখানে যে কোনো একটা আঁকলে হবে। মানে এখানে তো আমি বিস্তারিত দেখাইছি, এস অরবিটাল, পি অরবিটাল মিলে তিনটা সঙ্গে, এটা অবশ্যই আঁকবা, এটা আঁকবা অবশ্যই, হ্যাঁ? পরবর্তীতে হবে এগুলো দেখাই দিবা আর কি। এটা এরকম না দেখাইলেও হবে, বাট সহজ আছে তো, এটা মানে অত কঠিন তো না। মাঝখানে কার্বন দিবা, দুইটা হাইড্রোজেন দিয়ে, পাশে দুইটা হাইড্রোজেন দিয়ে বোঝাচ্ছে এটা তোমার সঙ্গ অরবিটাল বন্ধ, সিগমা বন্ধন গঠন করছে। বাকি দুইটা বোঝাচ্ছে টু পি জেড অরবিটালটা। তাহলে এইভাবে এটা না আঁকলেও চলবে মাঝখানেরটা, এটা না আঁকলে চলো, ডিরেক্ট এটা আঁকতে পারি, এগুলো লিখতে হবে না, এগুলো লিখতে হবে না। এখানে দুইটা কার্বন কার্বন পাই বন্ধন গঠিত হয়ে গেছে এবং এটা গঠন হয়ে গেছে, শেষ। এগুলো ক্লিয়ার হবে, এগুলো অনেকগুলো আঁকতে হবে তো, এখানে তো মাত্র দুইটা দেখালাম, এগুলো অনেকগুলো আছে। এসপি আছে, এসপি এর এবার মধ্যে ব্যতিক্রমে আসো, ব্যতিক্রমের মধ্যে অনেকগুলো, এই সবগুলো আঁকতে হবে। BCl2, BCl3, CH4, অ্যামোনিয়া, পানি, PCl। পরীক্ষা আসবে মূলত অ্যামোনিয়াটা, পানিটা, এরপর হচ্ছে হাইড্রোজেন সালফেট একটা আছে, এই যে এখানে BF3টা আসে, SF4টা আসতে পারে, NF3টা আসে, ফসফিনটা আসে, পানিটা আসে, হাইড্রোজেন সালফেটটা আসে, SO3টা আসতে পারে, কার্বন ডাইঅক্সাইড অনেক বেশি আসে, এরপর হচ্ছে BF3টা আসতে পারে। এগুলো পরীক্ষা আসে, সহজগুলো পরীক্ষা আসবে না, হ্যাঁ? ব্যতিক্রমগুলো আসবে। বাট আজকে আমরা জাস্ট পরিচিত হলাম সংকরণের সাথে, নেক্সট দিন আমরা ইনডেপথ এগুলো নিয়ে প্র্যাকটিস করবো আর কি, হ্যাঁ? তো এতটুকু ভালো মতো করে পড়বা সবাই। মাহির, তুমি কি বুঝতে পারছো?